হুম, ওকে। এখন বলো, তোমরা কি দেখতে পাচ্ছ? জি, জি ভাই এখন দেখা দেখা যাচ্ছে। যায়। ওকে, ওকে, ঠিক আছে। তো এখানে আমরা গত ক্লাসে এগুলো দেখতেছিলাম, তার মধ্যে আমরা নটরডেমের এই ম্যাথটা বলছিলাম, HW। আজকের ক্লাসে হচ্ছে করাই দিব, ওকে। তো আর কি কি করব এখানে? আমরা হচ্ছে এখানে, এটা তোমরা পারবা বলছিলে তাই না, মনে আছে? এই যে কেপি এর রাশিমালা প্রতিপাদন করতে বলছিলাম আলফা দিয়ে, হ্যাঁ, বুঝছো? এটা তো পারবা তাই না, মনে আছে? এই যে এখানে রাশিমালা প্রতিপাদন শিখাইছিলাম, ঠিক আছে? জি তো ভাই যারা, পারবো এটা। হ্যাঁ, যারা ক্লাস করছিলে তারা হয়তো বা জানো। আর সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত যে লেখচিত্রগুলো, এগুলো বলছি ফার্স্ট পার্টে দেখাবো, সেটা নিয়ে টেনশনের কারণ নাই। এই ম্যাথটা HW দিছিলাম, কেউ কেউ করছো, করতে গিয়ে মনে হয় মাথার চুল ছিঁড়ে ফেলছো, কোনো দরকার নাই। আমি আজকে একটু করাই দিব, পুরাটা করব না, ওয়েটা দেখাই দিব, ওকে। আর এটা দিছিলাম হচ্ছে তোমাদের প্রাইজ দেওয়ার জন্য। তো দুইজন পারছো, একজন ছেলে একজন মেয়ে, তো তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছে। আর আশা করি এটা আজকে দেখাই দিতে পারবো, ওকে। তো আমরা শুরু করি। আজকে কোথায় থেকে শুরু করব? ওকে, ঠিক আছে। তো প্রথমে আমরা নটরডেমের এই ম্যাথটা নিয়ে একটু দেখি। গত ক্লাসে ছিলাম, গত ক্লাসে করছিলাম। তো আমরা দেখি এখানে কি বলছিল। গ নাম্বারে আমরা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটির বিক্রিয়া পাত্রের আয়তন গণনা করছিলাম। আচ্ছা, ভি বের করছিলাম সিস্টেম করে। তো এখানে কি কি ছিল, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ এর বিয়োজন বিক্রিয়ার, এই যে এটা হচ্ছে বিক্রিয়ক, সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের আংশিক চাপগুলো দেওয়া ছিল, আচা আচা করে করে দেওয়া ছিল, হ্যাঁ। তো এটা ছিল হচ্ছে আমাদের বিক্রিয়ক এর আংশিক চাপ, আর এটা ছিল হচ্ছে বি এর আংশিক চাপ। তো বহুত কাহিনী টাহিনী করে পরে হচ্ছে আমরা আয়তন বের করছিলাম। তো আয়তন বের করার এক পর্যায়ে আমরা এক্স এর ভ্যালুটাও বের করছিলাম। তো এক্স এর পরিচয় যেন কি ছিল, মনে পড়ে? বলো তো। বিয়োজনের পরিমাণ। হ্যাঁ, বিয়োজন বিয়োজনের পরিমাণ। বিয়োজনের পরিমাণ। বিয়োজন মাত্রা কোনটা? মাত্রা হচ্ছে তোমার আলফাটা, হ্যাঁ, আর এক্সটা হচ্ছে বিয়োজনের পরিমাণ, ওকে। তো এটা একটু এখানে লিখে রাখছি, কারণ আছে, কারণ পরে দেখাচ্ছি। আরেকজন আসছে। তো এখন চলো আমরা একটু ছোট্টবেলায় ফিরে যাই। তো ছোট্টবেলায় ফিরে যাই, এখানে আসলে লাসাতেলিয়ার নীতি নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। তো আমরা আগে প্রশ্নটা একটু পড়ি। প্রশ্নে কি বলা হয়েছে, যে উদ্দীপকের বিক্রিয়ায় সাম্যাবস্থায় চাপের পরিমাণ, মানে এখানে তো একটা বিক্রিয়া আছে তাই না। তো আমরা যদি সাম্যাবস্থায় চাপের পরিমাণ প্রাথমিক অবস্থার দ্বিগুণ করি, 2 গুণ করে দেই, তো প্রাথমিক অবস্থায় যদি আমরা ধরে নিই পি ছিল, দ্বিগুণ করব। সো দ্বিগুণ করা হলে বলছে লাসাতেলিয়া নীতি অনুসরণ করবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তো লাসাতেলিয়া নীতি অনুসরণ করবে কি করবে না, এরকম একটা প্রশ্ন করা হয়েছে। তো নর্মালি একদম বেসিক থেকে আসি। লাসাতেলিয়া নীতি কি কি যেন বলতো, মনে আছে তোমাদের? দিব বল দেখি। এটা যদি ধর একটা বিক্রিয়া হয়, হ্যাঁ, তো এই বিক্রিয়াটা হচ্ছে, আমরা ধরে নিতেছি এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, হ্যাঁ, সব বাইর করে দিতেছে, মানে তাপ উৎপন্ন করতেছে। তো এখন আমার লাসাতেলিয়া নীতি অনুসারে 9-10 পড়ছিলা, কিসের কিসের প্রভাব যেন ছিল? তাপ, চাপ ও ঘনমাত্রা। হ্যাঁ, লাসাতেলিয়া নীতি অনুসারে আমরা তাপমাত্রা, তারপর হচ্ছে চাপ এবং হচ্ছে ঘনমাত্রা, সি দিয়ে কনসেন্ট্রেশন বোঝানো হইতেছে, এই তিনটার প্রভাব ছিল। আচ্ছা, তো প্রথমে আমরা একটু তাপমাত্রার প্রভাবটা বলে আসি, যে এটা একটা বিক্রিয়া, বিক্রিয়ার মধ্যে এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এটা আছে হচ্ছে দেখতেছি সহগ 1, ধরে নিয়ে এটা 1 মোল আছে। আর এটা হচ্ছে আমাদের উৎপাদ, সহগ হচ্ছে আমাদের 2, ঠিক আছে। আচ্ছা, তো এই বিক্রিয়াটা দেখে দেখতেছি এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপন্ন হইতেছে, ডেল এইচ এর মান নেগেটিভ, নেগেটিভ থাকলে উৎপন্ন হয়, পজিটিভ থাকলে শোষণ হয়, ওকে। তাহলে এই বিক্রিয়াতে আমরা যদি তাপমাত্রা বাড়াই, তাহলে বিক্রিয়া কোন দিকে ধাবিত হবে বলো তো, মনে আছে? বিপরীত দিকে। হ্যাঁ। তো লাসাতেলের নীতি কি বলছিল, যে একটা তাপ উৎপাদী বিক্রিয়া যদি থাকে, সে হচ্ছে তাপ ছেড়ে দিতেছে, হ্যাঁ, তাপ ছেড়ে দিতেছে, ও তাপ চাইতেছে না। এখন তুমি ঘাটতারামি শুরু করছো যে না তুমি আসলে আরো তাপ দিবা, ও চাইতেছে না তাও দিবা। যদি এরকম ঘাটতারামি শুরু করো, তাহলে কিন্তু আমরা জানতাম বিক্রিয়া হচ্ছে পেছনের দিকে ধাবিত হবে, মানে এই
উৎপাদ বিক্রিয়া করে করে তোমার হচ্ছে বিক্রিয়ক তৈরি করবে। ঠিক আছে, তো চাপের প্রভাবটা একটু দেখি। তো এখানে দেখতেছি আমার বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2। হ্যাঁ, তো আমরা যদি সাম্যাবস্থায় চাপকে বাড়ায় দেই তাহলে যেন কি হওয়ার কথা ছিল মনে পড়ে? 9-10-এ পড়ছো, হ্যাঁ মনে আছে? যেখানে মূল সংখ্যা কম সেখানে ধাবিত হবে। চাপ যদি বাড়ায় দেই তাহলে যেদিকে হচ্ছে কম মোল সংখ্যা আছে বিক্রিয়াটা সেদিকে ধাবিত হবে। তাইলে আমরা যদি সাম্যাবস্থায় চাপ বাড়াই তাহলে বিক্রিয়া কোন দিকে ধাবিত হবে? পেছন থেকে সামনের দিকে, তাই না? আচ্ছা, তো বিক্রিয়াটা এই দিকে ধাবিত হবে। আর কনসেন্ট্রেশন ধরো যদি উৎপাদের বাড়াও তাহলে বিক্রিয়া পেছনের দিকে ধাবিত হবে, যদি বিক্রিয়কের দিকে বাড়াও তাহলে সামনের দিকে ধাবিত হবে। এটা আমরা জানি। তো যাই হোক, আমরা হচ্ছে বেসিক্যালি চাপ নিয়ে এখানে একটু দেখব। প্রথমে আরেকজন আসছে, নুসরাত। ওকে, তো দেখি আমরা আস্তে আস্তে। তো এখন আমরা যদি চাপ বাড়াই এই বিক্রিয়াতে, বিক্রিয়া হচ্ছে পেছনের দিকে ধাবিত হবে। সো পেছনের দিকে ধাবিত হওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে আগে তোমার এ থেকে বি তৈরি হইতো, এ থেকে বি তৈরি হইতো। এখন বিক্রিয়া যদি পেছনের দিকে ধাবিত হয় তাহলে আগের মতো বেশি পরিমাণ এ কি আর উৎপাদ তৈরি করতে পারবে? পারবে না। কিন্তু পেছনের দিকে ধাবিত হওয়া মানে কি? বি থেকে আবার এ তৈরি হবে, তাহলে এর বিয়োজনের পরিমাণ কমে যাবে না? এটা কি বোঝো? মানে দেখো, সাম্যাবস্থায় যদি চাপ বাড়াও বিক্রিয়া পেছনের দিকে ধাবিত হবে, মানে বেশি বেশি এ তৈরি করবে। তো বেশি বেশি এ তৈরি করা মানে কি? আগে এ যতটুকু বিয়োজিত হয়ে বি তৈরি করতে পারত, বিক্রিয়া পেছনের দিকে ধাবিত হইলে আসলে কি হবে? আগের মতো আর বিয়োজিত হইতে পারবে না, বিয়োজনের পরিমাণ কম থাকবে সেক্ষেত্রে। এটা কি বুঝো? জি ভাই। হ্যাঁ, কারণ বিক্রিয়া পেছনের দিকে ধাবিত হইলে আর আগের মতো বিয়োজিত হইতে পারবে না, নতুন করে উৎপন্ন হবে। সো বিয়োজনের পরিমাণ আসলে এই ক্ষেত্রে কম থাকবে। তাহলে একটা জিনিস কি আমরা বুঝতে পারতেছি যে চাপ যদি ইনক্রিজ করি তাহলে আমাদের বিয়োজনের যে পরিমাণ সেটা হচ্ছে কমে যাবে, রাইট? ইয়েস ইয়েস, ওকে ওকে ওকে, ইয়েস। কারণ এটা আমরা দেখতেছি যে এখানে উৎপাদের মোল সংখ্যা বেশি, বিক্রিয়কের কম, তাই এই ঘটনাটা ঘটছে। তো এটা বুঝাইলাম, এটা বোঝানোর অর্থ হচ্ছে এখানে কাজে লাগবে। তো এখানে কি বলছে, এই জিনিসটা বলে দিছে যে বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের পরিমাণ প্রাথমিক অবস্থার দ্বিগুণ করা হলে সেটা লা-শাতেলিয়ার নীতি অনুসরণ করবে কি? আচ্ছা, সো লা-শাতেলিয়ার নীতি অনুসরণ করবে। কখন করবে? আমরা কি কন্ডিশন মেনে আসলাম? যে যখন এক্স এর মান বা বিয়োজনের পরিমাণ কমে যাবে। এখন আমাদের দেখতে হবে যে বিয়োজনের পরিমাণটা আসলে চাপ যদি ইনক্রিজ করি, দেখো চাপ দ্বিগুণ করা হয়েছে মানে ইনক্রিজ করা হয়েছে। তো ইনক্রিজ করা হলে বিয়োজনের পরিমাণ যদি দেখি কমে গেছে, যদি দেখি কমে গেছে তাহলে আমাদের বুঝতে হবে সেটা লা-শাতেলিয়ার নীতি অনুসরণ করতেছে। আর যদি দেখি বিয়োজনের পরিমাণ ইনক্রিজ করে নাই তাহলে কি বুঝতে হবে? সেটা লা-শাতেলিয়ার নীতি আসলে অনুসরণ করতেছে না, তাই না? ওকে, তাহলে কাহিনীটা কি বুঝতে পারছো প্রশ্নটা? জি ভাই। তাহলে দেখো আমাদের অ্যাকচুয়ালি এখানে কি করতে হবে জানো? এখানে হচ্ছে বিয়োজনের পরিমাণটা বের করার চেষ্টা করতে হবে। যে আমাদের কেপি এর মান ছিল হচ্ছে 0.1392 আর হচ্ছে ওইটা যেন কত ছিল? 0.18। হ্যাঁ, তা এটা ছিল আমাদের কেপি আর এটা ছিল আমাদের এক্স। আমরা বলছিলাম যে যদি এক্স এর মান কম আসে তাহলে লা-শাতেলিয়ার নীতি অনুসরণ করবে। তাহলে আমরা কি করতেছিলাম? আমরা হচ্ছে এটা আরেকবার একটু করি। 2b আদি অবস্থায় হচ্ছে 1, এটা 0, আর সাম্যাবস্থায় ছিল হচ্ছে 1 - x আর এটা হচ্ছে 2x। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি, কেপি এর মান যেহেতু জানি, তো আমরা এইটার জন্য কেপি বের করার চেষ্টা করব। সো কেপি বের করার জন্য আমাদের কি করতে হবে? মোট মোল সংখ্যাটা হিসাব করা লাগবে, কারণ আমার মোল ভগ্নাংশ লিখতে হবে, তাই না? তাহলে 1 - x প্লাস হচ্ছে 2x, তাহলে আমাদের কত আসে এখানে? 1 + x। আচ্ছা, তো এখান থেকে কেপি এর একটা সমীকরণ বের করি। তো কেপি এর সমীকরণটা যদি বের করতে চাই তাহলে কীরকম হবে বলতে পারবা কেউ? দেখো, উপরে হবে আমাদের উৎপাদ, উপরে ছিল উ আর নিচে ছিল হচ্ছে বিক্রিয়ক। তাহলে এখানে উৎপাদকে বলো তো, উৎপাদ হচ্ছে আমাদের বি,
তাহলে বি এর মূল ভগ্নাংশটা লিখতে হবে। সো মূল ভগ্নাংশ যদি লিখতে চাই তাহলে কত লিখবো বলো তো? কিভাবে লিখবো? নিচে ছিল হচ্ছে আমাদের মোট মূল সংখ্যা, তাহলে সেটা কত 1 প্লাস এক্স, আর উপরে ছিল হচ্ছে সাম্যাবস্থায় বি এর মূল সংখ্যাটা, তাই না? তাহলে এটা হচ্ছে 2x। তাহলে এটা গেল হচ্ছে আমাদের মূল ভগ্নাংশ। এখন এর সাথে কি করতে হবে? মোট চাপ গুণ করতে হবে। এখন দেখো প্রশ্নে আমাদের কি বলছে যে সাম্যাবস্থায় চাপের পরিমাণ প্রাথমিক অবস্থার দ্বিগুণ করা হয়েছে। সো প্রাথমিক অবস্থায় যদি আমাদের পি হয়ে থাকে তাহলে এখন কত হবে সেটা বলো তো? হ্যাঁ, এখন হবে হচ্ছে 2p। তাহলে তোমার প্রাথমিক অবস্থার দ্বিগুণ করা হইল, করার পরে দেখো তো এখানে পাওয়ার দিতে হবে না? এই যে দেখো সহগ হচ্ছে তোমার 2, তাহলে এখানে পাওয়ার কত দিতে হবে? পাওয়ার দিতে হবে 2। ওকে, আচ্ছা। আর নিচে যদি আমরা বিক্রিয়কের জন্য লিখতে চাই, আরেকজন আসছে, ওকে, নিচে যদি আমরা বিক্রিয়কের জন্য লিখতে চাই তাহলে কি হবে? নিচে হচ্ছে মোট মূল সংখ্যা আর বিক্রিয়ক হিসেবে আছে হচ্ছে এ, তাহলে তার নিজের মূল সংখ্যাটা এখানে লিখলাম। আর চাপ কি দ্বিগুণ হবে না? সো এখানেও কিন্তু আমাদের ওই 2p এ বসাইতে হবে। তাহলে এই পর্যন্ত কি বুঝতে পারছো? জিনিসটা ক্লিয়ার? ওকে, জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন আমি তোমাদের একটা জিনিস বলি যে দেখো আমরা হচ্ছে চাপের পরিমাণ দ্বিগুণ করছি। হ্যাঁ, আগে আমাদের ছিল হচ্ছে পি, এখন আমরা বানায় ফেলছি হচ্ছে 2p। এখন চাপের পরিমাণ যদি কখনো দ্বিগুণ করি, হ্যাঁ, তাহলে কি কখনো আমাদের সাম্য ধ্রুবকের মান চেঞ্জ হবে? জি না ভাইয়া, চেঞ্জ হবে না কিন্তু। হ্যাঁ, সাম্য ধ্রুবক তখনই চেঞ্জ হবে, কেসি কিংবা কেপি শুধুমাত্র ডিপেন্ড করে তাপমাত্রার উপর, তাপমাত্রার উপর। হ্যাঁ, তাপমাত্রার উপর কেসি কিংবা কেপি ডিপেন্ড করে। হ্যাঁ, আর তুমি ঘনমাত্রা কিংবা চাপ এগুলার চেঞ্জ করলে কখনোই সাম্য ধ্রুবকের চেঞ্জ আসবে না, এটা মাথায় খুব ভালোভাবে ঢোকায় নাও। আর এগুলার প্রুফ আমি দেখাবনি। সো কেসি কিংবা কেপি এরা কি? এরা হচ্ছে সাম্য ধ্রুবক। আর সাম্য ধ্রুবক যে তোমার তাপমাত্রার উপর নির্ভরশীল সেটা কিন্তু এমনিতেও ম্যাথমেটিক্যালি দেখানো যায়, তাই না? মনে পড়ে তোমরা ভ্যান টফের সমীকরণ দেখছিলা, লন কেপি সমান সমান মাইনাস ডেল এইচ বাই আর 1/t প্লাস হচ্ছে লন সি ছিল। তাহলে দেখো তো এই যে সাম্য ধ্রুবক, এটা একটা সাম্য ধ্রুবক, তার সাথে তাপমাত্রার সম্পর্ক আছে। তাপমাত্রা চেঞ্জ করলে কিন্তু সাম্য ধ্রুবকও চেঞ্জ হইতে বাধ্য। সো এই সম্পর্ক থেকে কিন্তু আমরা বুঝতে পারি শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ করলেই সাম্য ধ্রুবক পরিবর্তনশীল, বাট চাপের সাথে কিন্তু ডাইরেক্ট ওরকম সম্পর্ক দেখানো হয় নাই। সো কেসি এর ভ্যালু কিংবা কেপি এর ভ্যালু কখনোই চাপের পরিবর্তনে চেঞ্জ হবে না। তাহলে কেপি কি আগে যা ছিল তাই থাকবে। সো এটা কত? 0.1392। এ পর্যন্ত কি বুঝতে পারছো? ইয়াস, আচ্ছা, ইয়াস। তো এ পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে এখান থেকে দেখো তো এক্স এর কোনো ভ্যালু বের করতে পারো কিনা? কেউ কি বের করতে পারবা? কেউ একজন একটু বের করো তো, কমেন্টে জানায় দাও দেখি তো। লাইভে যারা আসো কমেন্টে জানায় দাও বের করে এক্স এর ভ্যালুটা কত আসে। বুঝতেই পারতেছে, এই যে দেখো এখানে 1 প্লাস এক্স এরা কাটাকাটি যাবে, আর এখানে হচ্ছে তোমার স্কোয়ার করার পরে এখানে একটা থেকে যাবে, হ্যাঁ, নিচে একটা থাকবে, তারপর এখানে হচ্ছে 4 থাকবে, এটা পি স্কোয়ার হবে, তো কাটাকাটি করা যাবে আর কি। তো করে দেখো তো কত হয় আসলে। লাইভে যারা আসো তারা কমেন্টে জানাও দেখি। ভাইয়া 0.13 0.13 আসছে, তাই না? 0.13 সামথিং। আর কিছু আসে নাই সাথে? 0.1307 ভাইয়া। আচ্ছা, 07। ওকে, ঠিক আছে, সমস্যা না, আমাদের সমাধান হয়ে গেছে। তো দেখো তো এই যে মানটা আসছে, হ্যাঁ, তোমার এটা হচ্ছে নতুন, তো এক্স প্রাইম দিই, তো এই যে মানটা আসছে এটা কত আসছে দেখো তো। আগের যে এক্স ছিল সেটা কত ছিল? 0.1834 ছিল। তো দেখো তো আগের যে এক্সটা ছিল সেখানে বিয়োজনের পরিমাণ বেশি ছিল না, তাই না? আগে বেশি বেশি বিয়োজিত হইতো, আর এখন দেখো বিয়োজনের পরিমাণ আগের থেকে কম আসছে না, বলো তো? 0.1307, ঠিক আছে? সো বিয়োজনের পরিমাণ কম আসছে,
এবং এটাই কিন্তু হওয়ার কথা ছিল, কারণ দেখো সাম্যাবস্থায় যখন তুমি চাপ বাড়াবা তখন কিন্তু এই যে এই বিক্রিয়ার উদাহরণটাই কিন্তু আমরা দেখাইছি, এই যে এই বিক্রিয়া। তো সাম্যাবস্থায় চাপ বাড়াইলে এই বিক্রিয়া কিন্তু পেছনে ধাবিত হবে। সো আগে যে পরিমাণ বিয়োজিত হইতে পারতো এ, এখন কিন্তু আসলে বিয়োজনের পরিমাণটা ওরকম থাকবে না, কমতে বাধ্য। আর তাহলে কি এটা বুঝতে পারতেছো যে আমরা বলছিলাম যে বিয়োজনের পরিমাণ যদি কমে তাহলে সেটা লা-শাতিলিয়ার নীতিকে অনুসরণ করবে, এবং আসলেই কমছে, ম্যাথমেটিক্যালি প্রুফড। কাহিনীটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস ইয়েস, জি ভাই, ইয়েস। হ্যাঁ একদম ক্লিয়ার। Yes. আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো নটরডেমের যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু বেশ কনসেপচুয়াল ছিল। মজা আয়া? হ্যাঁ মজা আয়া? হ্যাঁ আশা করি আসছে, কারণ ওই আয়তন বের করাও কিন্তু বহুত কাহিনীর ব্যাপার ছিল, মনে আছে? গত ক্লাসে করছিলাম, ঠিক আছে? ওকে, তাহলে কি নেক্সটে যাবো এবার? ইয়েস, ইয়েস। ওকে, Yes. তাহলে দেখো আমরা এই ম্যাথটা করছিলাম গত ক্লাসে, আর এই ম্যাথটা তোমাদের এইচডব্লিউ দিছিলাম। তো অনেকে হয়তো ট্রাই করে অনেকে পাগল টাগল হয়ে গেছো। তো আজকে একটু করাই দিব, ফুল করাবো না, ক্যালকুলেশন তোমরাই করবো, আমি জাস্ট ধরাই দিব। আচ্ছা, তো এটা আমরা একটু করার চেষ্টা করি। দেখো এখানে কি বলছিল, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 লিটার পাত্র ছিল। 3 লিটার পাত্রে, তার মানে এটা হচ্ছে আয়তন। তো এই ছিল আমাদের বিক্রিয়া। ওকে, বিক্রিয়ার শুরুতে মোল সংখ্যা দেওয়া ছিল 2.5 মোল, আর হাইড্রোজেনের ছিল 5 মোল। বিক্রিয়া করে সাম্য ধ্রুবক হয় হচ্ছে 0.153। সাম্যাবস্থায় প্রত্যেকের ঘনমাত্রা বের করতে বলছে। আচ্ছা, তো এই জিনিসটা আসলে কোন টাইপের মধ্যে পড়ছে? এই 5 নাম্বার টাইপের মধ্যে পড়ছে। তো এই জায়গাটায় আমরা কি করছিলাম, এখানে আমরা এই সাম্যাবস্থার যে মোল সংখ্যা ছিল সেখান থেকে এক্স এর ভ্যালুটা বের করছিলাম। ওই যে মনে আছে হাইড্রোজেন আয়োডাইড 2x ছিল, তো এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করছিলাম। এক্স এর ভ্যালু বের করার পর কেপি আর কেসি কিন্তু খুব ইজিলি বের করা যায়, কারণ কেপি কেসির সমীকরণে এক্স এর অস্তিত্ব থাকে। তো এখানে যেটা করতে হবে, এখানে হচ্ছে এই যে এটা করতে হবে। দেখো এই ম্যাটটার মধ্যে আমাদের কেসি এর মান দেওয়া আছে, যেটা হচ্ছে কেসি এর মান। তো কেসি এর মান থেকে সাম্যাবস্থায় প্রত্যেকের ঘনমাত্রা বের করতে হবে। সো প্রত্যেকের ঘনমাত্রা বের করলে নিশ্চয়ই আমাদের আগে হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, দেন কিন্তু প্রত্যেকটার ঘনমাত্রা বের করা যাবে। সো আমাদের এই পরের ম্যাথটাও এই টাইপের মধ্যে পড়ছে। এটা কি একটু ফিল করা যায়? হ্যাঁ, জি ভাই, ম্যাথটা করছি, আনসারটা মিলছে নাকি শিওর না। আচ্ছা, করলে সমস্যা নেই, করলে যারা করো নাই তাদের জন্য করাই দিচ্ছি, আমি বলছিলাম করাই দিব। সো এটা হচ্ছে আদিমূল সংখ্যা। আদিমূল সংখ্যা কত? নাইট্রোজেনের হচ্ছে 2.5, আর হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের হচ্ছে 5, ইনিশিয়ালি ছিল 0। ওকে, সাম্যাবস্থায় কি হবে বলো তো? আমরা রেশিও দেখতেছি হচ্ছে 1:3:2, তাহলে এই রেশিওটা মেনটেন করে চলবে কে? এক্স। এক্স এর পরিচয় যেন কি ছিল? বিয়োজনের পরিমাণ। হ্যাঁ, বিয়োজনের পরিমাণ। আর এখানে যেহেতু আমরা মোল সংখ্যা নিয়ে কাজ করতেছি, তার মানে বিয়োজিত মোল সংখ্যা। তাহলে 2.5 কি করব? মাইনাস কি লিখবো বলো? মাইনাস এক্স। গুণ করব, গুণ করে আদি থেকে বাদ। এবার হচ্ছে 5, আদি ছিল 5, তাহলে কি করব? গুণ করব আদি থেকে বাদ 3x, আর এখানে গুণ করব 0-র সাথে যোগ দিয়ে দিব। ঠিক আছে, ওকে, তো এই পর্যন্ত করলাম। এখন দেখো তো আমাদের বলছে হচ্ছে পাত্রের আয়তন 3 লিটার। আচ্ছা ঠিক আছে, তো নর্মালি আমরা যখন এখান থেকে কেসি বের করতাম, কেসি এর ক্ষেত্রে আমরা কি করতাম? আমরা কেসির ক্ষেত্রে এই উৎপাদের ঘনমাত্রাটা লিখতাম, তারপর হচ্ছে পাওয়ার করে দিতাম হচ্ছে সহগ, আর এখানে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রাটা লিখতাম, আর সহগটা হয়েছে পাওয়ার হিসেবে বসে যেত, আর এখানে আরেকটা বিক্রিয়ক সহগটা পাওয়ার হিসেবে বসে যেত। ঠিক আছে, তাইলে এখানে তোমার কেসি এর যে মানটা সেটা হচ্ছে আমরা যদি বসাই দিই 0.153, তো এখান থেকে কি করা যায়? দেখো অ্যামোনিয়ার ঘনমাত্রা, সো অ্যামোনিয়ার ঘনমাত্রা সমান সমান কি ছিল? মোল সংখ্যাকে যখন আয়তন দিয়ে ভাগ করব তখন হচ্ছে ঘনমাত্রা পাওয়া যাবে। সো এই সমস্ত কিছু কিন্তু আমরা সাম্যাবস্থায় মেজার করি, মাইন্ড ইট। সো যেহেতু সাম্যাবস্থায় মেজার করি, তাহলে অ্যামোনিয়ার সাম্যাবস্থার মোল সংখ্যা যেন কত? দেখো তো কত বলো তো? 2x, তাই না? আচ্ছা, আর আয়তন কত? আয়তন তো বিক্রিয়া পাত্রের আয়তন সবার জন্য সেমই থাকবে, পাত্রে যা যা আছে। সো এটা হচ্ছে 3। তো আমরা কি করলাম? আমরা হচ্ছে পাওয়ার করে দিব। পাওয়ার কত হবে বলো তো?
এই যে সহগ, মানে ভেতরে হচ্ছে ঘনমাত্রা বানাইছি মোল সংখ্যা, নিচে হচ্ছে আয়তন, আর পাওয়ার করে দিছি সহগ দিয়ে। ওকে, এবার আসো নাইট্রোজেনেরটা করি। সো নাইট্রোজেনের মোল সংখ্যাটা কত হবে সাম্যাবস্থার? এই যে দেখো দেওয়া আছে কত, 2.5 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত হবে আয়তন কত, দেখো এই যে দেওয়া আছে 3। ওকে, আর পাওয়ার কত হবে? পাওয়ার হবে 1 ইনটু, এখানে তোমার হাইড্রোজেনেরটা বের করো। তো হাইড্রোজেনেরটা কত হবে? 5 মাইনাস 3x ডিভাইডেড বাই হচ্ছে আয়তন, এবং পাওয়ার কত হবে বলো তো? এই যে সহগটা, হ্যাঁ 3। আচ্ছা, তো এই পর্যন্ত সবাই পারছো। তো এরপরে হচ্ছে কাহিনীটা, তা আমি একটু বলে দেই এটা কি করবা, দেখে কি মনে হচ্ছে, কি করা যাবে বলো তো দেখি কমেন্টে। এখানে যারা আছো তাদের কমেন্ট করার দরকার নেই, তারা মুখে বলো, আর যারা ফেসবুকে আছে তারা একটু কমেন্টে জানায় দাও কি করতে হবে। ভাই বিস্তার করে এক্স এর উচ্চতর ঘাতগুলোকে উপেক্ষা করে তারপরে এক্স এর মান বের করা যায় না? উচ্চতর ঘাতগুলোকে উপেক্ষা বলতে কিরকম? মানে x টু দি পাওয়ার 4 মানে 5 এগুলাকে বাদ দিয়ে দিবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওইগুলোকে বাদ দিয়ে তারপরে সেই মানে একটু সরলীকরণ করে তারপরে বের করা যেত না এক্স এর মান? হ্যাঁ, বের করা যাবে, কোনো সমস্যা নাই। এটা আসলে ডাইরেক্ট ক্যালকুলেটরে, হ্যাঁ এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে করা যাবে না। তো এখানে দেখো কাহিনীটা কি হইতে পারে। আরেকজন আসছে দেখি। তো এখানে কাহিনীটা কি হইতে পারে, তো এখানে দেখো এখানে একটা এক্স আছে তাই না, তো এখানে একটা এক্স আছে, আবার এখান দিয়ে বুঝতেই পারতেছো এখানে কি কিউব টিউব আসবে, কারণ তোমার এই উপরেরটা তো a মাইনাস বি হোল কিউবের সূত্রে ফেলাবা, তাহলে এই এক্স এর সাথে ওইটা আবার কি গুণ হবে। সো গুণ করলে আলটিমেটলি নিচের পাওয়ার কত থাকবে ম্যাক্সিমাম বলতে পারবা? হ্যাঁ বুঝো তো, এটা তো a মাইনাস বি হোল কিউবের সূত্র 9 10 এ পড়ছো। 4 থাকবে। হ্যাঁ, তো এটাকে আবার ধরো x দিয়ে যখন গুণ করবা, এখানে তো একটা x আছে, আলটিমেটলি তো গুণ হবেই। হ্যাঁ, তো গুণ টুন করার পরে নিচে আসবে x টু দি পাওয়ার 4 ম্যাক্সিমাম আর কি যে তোমার পাওয়ার। আর উপরে কি আছে? উপরে তো একটা স্কোয়ার আছেই, তো উপরেও একটা স্কোয়ার আসবে। তাহলে একটু চিন্তা করো তো, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, মানে এটাকে গুণ করে দেই, তাহলে এইখানে হচ্ছে একটা বিশাল ব্যাপার স্যাপার থাকবে মানে করার পরে। হ্যাঁ, আর এই পাশে হচ্ছে তোমার উপরে যদি এটা থেকে থাকে, তাহলে এখানে কত থাকবে? এক্স স্কোয়ার জাতীয় কিছু একটা থাকবে, তাই না? তাহলে সমস্তটাকে তুমি কি করতে পারো? সমস্তটাকে তুমি হচ্ছে এই পাশে নিয়ে আসতে পারো। তাহলে এই পাশে নিয়ে এই পাশে হচ্ছে 0, এরকম একটা সমীকরণ লিখতে পারো। এ পর্যন্ত কি পারো? মানে ভেতরে কাহিনী করতে হবে আর কি, কিউব টিউব করে। জি ভাই। হ্যাঁ, তো এরকম একটা ফরম্যাট যদি বানাইতে পারো, তাহলে দেখো তো তোমরা 9 10-এ করছো না এরকম, যে সমস্ত যে সমীকরণগুলো আছে সেই সমীকরণে এক্স এর কোন মান বসাইলে সেটাকে বিভাজ্য করা যায়, তারপর উৎপাদকে বিশ্লেষণ করছিলা না, মনে আছে? ওই যে এক্স এস কিউব কিংবা এক্স টু দি পাওয়ার 4 গুলা কি করতা, যে কোন মান বসাইলে 0 হয়। জি ভাই। হ্যাঁ, তার এক্স সমান সমান 1 ছিল, তারপর কি করতা? এক্স মাইনাস 1 হচ্ছে তার একটা উৎপাদক, তাহলে ওই উৎপাদককে ধরে 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 অল্প অল্প করে তারপর হচ্ছে করতা, তাই না? মনে পড়ছে? জি ভাই, মনে হ্যাঁ, পড়ছে। so ওইভাবে হচ্ছে করতা, ওইভাবে জিনিসটা তোমরা করতে পারো। বাট এরকম লেন্দি জিনিস আসলে জীবনেও দিবে না। তো আমাদের এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা এইভাবে ম্যাথটা পারো কিনা, বুঝতে পারছো? সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, তোমাকে এই ধরনের ক্যালকুলেশন নিশ্চয়ই করতে দিবে না। আর এটা দেখো, এটা কোনো জায়গায় আসে না, আমি বানাই দিছি, তার মানে এই ধরনের ম্যাথ আসবেও না, জাস্ট তোমার একটা অবজারভেশনের জন্য এটা করানো হচ্ছে। তাহলে যাই হোক, এখানে কাহিনী টাহিনী করে তুমি এক্স এর একটা মান পাবা। তো এটা মনে 9 10-এ 3.4-এ ছিল আমার যতদূর মনে আছে। তো যাই হোক, এক্স এর একটা মান পাবা। এখন এক্স এর একটা মান যদি তুমি বের করে ফেলো, তাহলে তোমাকে বলছে কি সাম্যাবস্থায় প্রত্যেকের ঘনমাত্রা কত। তাহলে সাম্যাবস্থায় প্রত্যেকের ঘনমাত্রা কি বের করা সম্ভব হবে এক্স এর মান যদি জেনে থাকো? বলো তো। জি ভাই। হ্যাঁ, তাহলে ধরো আমি যদি অ্যামোনিয়ার ঘনমাত্রাটা বের করতে চাই, তাহলে কি করব? দেখো সাম্যাবস্থায় অ্যামোনিয়ার যে ঘনমাত্রাটা সেটা হচ্ছে এইটা ছিল, তাহলে 2 ইন্টু ওই যে এখান থেকে দেখো এক্স এর একটা মান বের করছো, তো এটা এখানে বসাবা, আর নিচে হচ্ছে 3। তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রাটা বের হলো। ঠিক একইভাবে তুমি হচ্ছে নাইট্রোজেনেরটাও বের করবা, একইভাবে হাইড্রোজেনেরটাও বের করবা। সো যা আসবে সেগুলাই হচ্ছে অ্যান্সার, মানে সাম্যাবস্থার ঘনমাত্রাগুলো বের করবো, মানে এই যে ভেতরের যে অংশটুকুগুলো আছে। ঠিক আছে, তাহলে মেইন উদ্দেশ্য ছিল আমার কেসি থেকে এক্স বের করা এবং এক্স থেকে ঘনমাত্রাগুলো বের করতে পারা। ক্লিয়ার? জি ভাই। বুঝছো? সো এটা নিয়ে যারা পাগল হয়ে যাইতেছো, পাগল হওয়ার দরকার নেই, জাস্ট যে এই ম্যাথটা এভাবে করে সেটা জানলেই যথেষ্ট।
ওকে, তো যাদের অতি আগ্রহ আছে তারা বাসায় ট্রাই করতে পারো। আর ক্যালকুলেটর পাগল হয়ে গেছে। হ্যাঁ, ক্যালকুলেটর পাগল হওয়ার মতোই জিনিস, কারণ এখানে অনেক পাওয়ার হয়ে যাবে। ওকে, সুপার কম্পিউটার দরকার ভাইয়া। হ্যাঁ, তো তোমরা যারা বিজ্ঞানী হইতে চাও, এখানে ফেসবুকে কারা আছো যে বিজ্ঞানী হইতে চাও, তো বিজ্ঞানী যদি হইতে চাও তাহলে হচ্ছে একটা ক্যালকুলেটর বানায় ফেলো, যাতে তুমি হচ্ছে অসীমতম ঘাত পর্যন্ত বের করতে পারবে আর কি। হ্যাঁ, ফাংশন টাংশন করে। তো যাই হোক, এখানে একটা ম্যাথ ছিল, তো এই ম্যাথটা আমি বলছিলাম হচ্ছে করতে। এখানে কি কেউ আসো যে ট্রাই করছো বাসায়? করছি ভাই, ভুল গেছিল। করছো, ভুল গেছিল না? আচ্ছা, এটা যে কোন ম্যাথ ছিল রে ভাই, এখানে ডাটা অবশ্য আছে। আচ্ছা, এখানে ডাটা আছে, এখান থেকেই করার চেষ্টা করি। তো এটা হচ্ছে খুবই চমৎকার একটা ম্যাথ। এই ম্যাথটা পারলে মোটামুটি কনসেপ্ট অনেকখানি ক্লিয়ার হয়। তো আমরা হচ্ছে এই ম্যাথটাকে একটু চাঙ্গে উঠাই দিই, উপরে উঠাই দিই। যথেষ্ট ফাঁকা ফাঁকা করে লিখছি তখন ওই ছবিটা তোলার জন্য, যাতে করে গ্রুপে দেওয়া যায়। আচ্ছা, এটাকে একটু উঠাই দিই, এটাকে একটু উঠাই দিই, জায়গা লাগবে। ওকে, তো দেখো এখানে কি বলছে। এখানে বলছে যে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.2 গ্রাম ক্লোরিন পেতে হলে একটি 200 ডিএম কিউ ফ্লাক্সে কত গ্রাম PCl5 নিতে হবে। আচ্ছা, তো এখন যারা এটা প্রথম দেখতেছো তাদের কি কোনো আইডিয়া হয়? আচ্ছা, তো প্রথমে আইডিয়া করা লাগবে না, প্রথমে আমরা বেসিকভাবে করি। তো PCl5 নিতে হবে আর এই ক্লোরিন টোরিন পাওয়া যাবে। সো আপাতত তো এটা বোঝা যায় যে PCl5 সেটাকে হচ্ছে আমরা ভাঙলে PCl3 তৈরি হবে আর Cl2 তৈরি হবে। এ পর্যন্ত কি বুঝো? ইয়েস, হ্যাঁ, এটা সোজা জিনিস, বাংলা জিনিস। ওকে, তো এবার আসো আদি। সো আদি মোল সংখ্যা কি করব? আদি মোল সংখ্যা তো আসলে নিশ্চয়ই কিছু একটা হবে, কারণ এখানে দেখো ক্লোরিন এরকম পাইছে পরবর্তীতে, তাই না? সো আদি মোল সংখ্যাটা আমরা এই কেসে ধরে নিতে পারি। ধরো এটা হচ্ছে A ধরে নিলাম, আর এটা হচ্ছে তোমার 0, আর এটা হচ্ছে 0। আচ্ছা, তো এই পর্যন্ত ঠিক আছে। তাহলে সাম্যাবস্থার কথা যদি বলি, তাহলে সাম্যাবস্থার মোল সংখ্যাটা কিরকম হইতে পারে? এটা হবে হচ্ছে A আর 1:1:1, তার মানে রেশিও, এই রেশিওটা মেনে চলবে হচ্ছে x। তাহলে 1 - x গুণ করে বাদ দিলাম, এখানে হচ্ছে x আর এখানে হচ্ছে x। আচ্ছা, তো এই পর্যন্ত আসলে আমরা মোটামুটি পারছি। এখন একটা জিনিস তোমরা এখানে একটু খেয়াল করো যে এই এক্সটা কি, এই ক্লোরিনের নিচে যে এক্সটা আছে এটাকে আমরা কিভাবে বলতে পারি বলো তো? বিয়োজনের পরিমাণ। আচ্ছা, এক্স তো সার্বজনীনভাবে বিয়োজনের পরিমাণ, দ্যাটস রাইট। বাট ক্লোরিনের নিচে যখন আমরা এই এক্সটাকে লিখতেছি সেটার পরিচয় কিন্তু একটু স্পেসিফিক। কিরকম? যে এই এক্সটাকে আমরা কিন্তু বলতে পারি এটা হচ্ছে ক্লোরিনের উৎপন্ন পরিমাণ, ক্লোরিনের উৎপন্ন পরিমাণ বা উৎপন্ন মোল সংখ্যা, উৎপন্ন পরিমাণ বা মোল সংখ্যা। মানে যাহাই এখান থেকে বিয়োজিত হয়েছে তাহাই তো আসলে এই পাশে গিয়ে উৎপন্ন হয়েছে, রাইট? তাই না? সো এইটাকে কিন্তু আমরা এটা লিখতেই পারি, এটা হচ্ছে ক্লোরিনের নিচে যেহেতু, সো এইটাকে আমরা এভাবে বলতে পারি যেটা হচ্ছে উৎপন্ন পরিমাণ বা মোল সংখ্যা। কার জন্য? ক্লোরিনের জন্য। হ্যাঁ, সামগ্রিকভাবে এক্স এর পরিচয় তো বিয়োজনের পরিমাণ আমরা জানি, বাট এখানে ক্লোরিনের জন্য আমরা এটাকে এভাবে বলতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, একটা জিনিস খেয়াল করি। তাহলে এই এক্স হচ্ছে ক্লোরিনের জন্য উৎপন্ন পরিমাণ বা মোল সংখ্যা, আর এই এক্সটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে PCl5 এর জন্য বিয়োজনের পরিমাণ বা মোল সংখ্যা, বিয়োজনের পরিমাণ বা মোল সংখ্যা। তাতে তো কোনো ক্ষতি নাই নাকি? না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই এক্স আর এই এক্স আসলে একই, এটা তো বুঝো, মান তো একই আসবে, রাইট? জি ভাই। ওকে, এই পর্যন্ত বুঝলে আসলে ম্যাথটা শেষ। হ্যাঁ, তো কিভাবে শেষ চলো আমরা একটু দেখি। দেখো 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিনের কতটুকু তৈরি হবে বলছে? 0.2 গ্রাম তৈরি হবে। আচ্ছা, তো একটা কাজ করি, চলো ক্লোরিনের মোল সংখ্যাটা আমরা একটু বের করি। ক্লোরিনের মোল সংখ্যা, কারণ আমরা কিন্তু জানি যে ভর জানলে তাকে যদি মোলার ভর দিয়ে ভাগ করি মোল সংখ্যা পাওয়া যায়। আচ্ছা, তো সেটা
এই পরিমাণটা তো উৎপন্ন হয়েছে, তাহলে ক্লোরিনের উৎপন্ন মোল সংখ্যা লিখে দিই, উৎপন্ন মোল সংখ্যা। তাহলে সেটা কত? 0.2, আর আমরা ভাগ করব কত? মোলার ভর দিয়ে। ক্লোরিন হচ্ছে 35.5, তাকে হচ্ছে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে মানটা কত আসে একটু দেখো তো ক্যালকুলেট করে ভাইয়েরা। 0.0414 0.0414 0414 জি না ভাইয়া কি কত? তোমরা এই কি 2.81 into 10 to the power minus 3? আমি বুঝি না ভাই এগুলা কেন হয়। আচ্ছা সমস্যা নেই, প্যারা নেই। আচ্ছা তাইলে দেখো তো এই ক্লোরিনের উৎপন্ন যে মোল সংখ্যাটা এইটা আসলে x হিসেবে প্রকাশ কি করা যায়? এটাই তো আসলে উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে এটাকে x হিসেবে বলা যায়, বলতে পারি আমরা? হ্যাঁ, কমেন্টে জানাও দেখি যারা ফেসবুকে আছো। ওকে, তাহলে এটাকে যদি x হিসেবে বলা যায় তাহলে চলো এবার কাহিনী শুরু করি। আচ্ছা, আমাদের প্রশ্ন কি বলছিল যে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.2 গ্রাম ক্লোরিন পেতে হলে একটি এত ডিএম কিউব ফ্লাক্সে কত গ্রাম PCl5 নিতে হবে। তাহলে PCl5 এর ভর জানতে চাইছে, মানে m জানতে চাইছে। এজন্য এখানে কি বলছে? 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PCl5 এর বিয়োজন ধ্রুবক। আমি একটা করতে দিছিলাম, কিন্তু ম্যাক্সিমাম পোলাপান যেটা করছে এই বিয়োজন কথাটা দেখেও, মানে সাম্যের জায়গায় ধ্রুবক আছে এটারে না ওরা কেসি ধরে নিছে। ঠিক আছে, দেখো বিয়োজন বলছে, তোমরা এটাকে কেন কেসি ধরছো? কেসি মানে কি? কেসির পরিচয় কি এটা আগে কও। কেসি কি? মোলার সাম্য ধ্রুবক। এটা হচ্ছে মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক, তাই না? মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক নাম কি? সাম্য ধ্রুবক। বিয়োজন ধ্রুবক না তো, সাম্য ধ্রুবক। ঠিক আছে, সাম্য মানে এটা সাম্যাবস্থা নিয়ে কাজ করে। আর এখানে দেখো কি বলছে, এটা বলছে PCl5 এর বিয়োজন ধ্রুবক। এখানে আরেকটা ক্লু আছে, দেখো PCl5 এর তো তোমার সাম্য ধ্রুবক কিন্তু ওরকম ডাইরেক্ট ওইভাবে বলে না যে বিক্রিয়কের সাম্য ধ্রুবক। সো তোমরা আসলে কেন এটাকে কেসি ধরে নিছো? অনেকেই করছে আমি দেখছি। তো PCl5 এর বিয়োজন ধ্রুবক, বিয়োজন এই কথাটা আসলে তুমি যদি দেখো, এবং PCl5 এর বলছে আবার ধ্রুবক বলছে, তো এই সমস্ত কথা দ্বারা কিন্তু বোঝা যায় যেটা হচ্ছে আলফা। আমি ম্যাথটা দেওয়ার সময় বলে দিছি। আলফার পরিচয় আসলে দুইটা জানবা। একটা কি? একটা হচ্ছে বিয়োজন মাত্রা, এভাবে বলতে পারে। আদারওয়াইজ কি বলতে পারে? বিয়োজন ধ্রুবকও বলতে পারে। সো কেসি কিংবা কেপি তখনই হবে যখন তোমার সাম্য এই কথাটা লেখা থাকবে। হ্যাঁ, সাম্য এই কথাটা লেখা থাকবে। সাম্য না লিখলে জীবনেও কোনো ধ্রুবককে তুমি কেসি কিংবা কেপি ধরে নিও না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আলফা হচ্ছে বিয়োজন মাত্রা। আরেকভাবে আমরা যদি বলি PCl5 এর বিয়োজন ধ্রুবকও বলতে পারি। ওকে, তাহলে এইটা যে আলফা বাবাজিরা, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, ইয়েস। ওকে, সো এটা যদি বুঝতে পারো তাহলে তো আসলে ম্যাথ শেষ। কি আর করবো বলো? দেখো আলফা সমান আমরা কি লিখতে পারি? আমরা যদি PCl5 এর বিয়োজন মাত্রাটা জানি, তাই না? বিয়োজন ধ্রুবক আর বিয়োজন মাত্রা আসলে একই জিনিস, এই যে এখানেই বলছি। তাহলে PCl5 এর জন্য যদি বিয়োজন মাত্রা বা বিয়োজন ধ্রুবকের সমীকরণ লিখতে চাই তাহলে কি লিখতে পারি? A/A, মানে একদম বেসিক থেকে A/A0। এ ছিল মোট বিয়োজিত মোল সংখ্যা। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, আলফার মান তো দেওয়াই আছে কত? 0.0414। আর এখানে এ কি? মোট বিয়োজিত মোল সংখ্যা। তাহলে কার বিয়োজিত মোল সংখ্যা? দেখো তো, এই যে এটা না, PCl5 এর না। তাহলে PCl5 এর বিয়োজিত মোল সংখ্যা মোট, তাহলে সেটা কত আছে? সেটা একদম xই আছে। ঠিক আছে, আচ্ছা বসাইলাম x। আর PCl5 এর যে আদি মোল সংখ্যাটা, এই আদি মোল সংখ্যাটা আসলে আমরা বের করতে চাচ্ছি বা করতে পারবো এখান থেকে। দেখো A0 আমরা জানি না, এটা রেখে দিছি। হ্যাঁ, কারণ এই আদি মোল সংখ্যা যদি বের করতে চাই তাহলে মোল সংখ্যা থেকে কিন্তু ভর বের করতে পারবো, যে কতটুকু ভর নিয়ে আসলে আমাদের বিক্রিয়াটা শুরু করতে হয়েছিল। ঠিক আছে, এই পর্যন্ত কি বোঝো? তাহলে দেখো x এর মান কিন্তু আমরা এই যে জানি এটা, সো x এর মানটা বসায় দাও 2.81 into 10 to the power minus 3। তাহলে এখান থেকে একটা কাজ করি, এখান থেকে A0টা বের করে ফেলি। সো A0 এর মানটা কত আসে একটু খেয়াল করো তো। এটা মনে হয় এরকম কিছু একটা আসে, 0.068 মোল। আচ্ছা, এই যে আদি মোল সংখ্যাটা আসলো, এটা আসলে কার মোল সংখ্যা বলতে পারবা? কার আদি মোল সংখ্যা?
PCl5 এর PCl5 এর আদি মোল সংখ্যা, তাই না? আচ্ছা, তো দেখো আমাদের প্রশ্নে কি বলছিল, আমাদের প্রশ্নে বলছিল যে পেতে হলে 200 dm³ ফ্লাক্সে কত গ্রাম PCl5 নিতে হবে, মানে আদি কতটুকু ভর নিতে হবে। তার মানে আমরা পরবর্তীতে যেটা করতে পারি, আমরা জানি যে মোল সংখ্যা সমান সমান m/m, ঠিক আছে? ভরকে মোলার ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যায়। তাহলে দেখো তো এখানে এই a0 আসলে ধরো n ধরে নাও, একই বিভিন্নভাবে প্রকাশ করা যায়। তাহলে আমরা কি করতে চাই, আমরা আসলে ভর বের করতে চাই। হ্যাঁ, তাহলে ভর ইকুয়াল কি লিখতে পারি, a0 ইন্টু হচ্ছে বড় হাতের m। তাহলে a0 কত, 0.068 ইন্টু বড় হাতের m কত বলতে পারবা? বলো তো, বড় হাতের m মানে কি সেটা বলো আগে। বড় হাতের m মানে হচ্ছে মোলার ভর, তাই না? সো PCl5 এর যখন মোলার ভর বের করবা সেটা কত আসে? 102 আসে, তাই না? তো তোমরা এটা করে নিও, 102 আসে। সো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত আসে? 208.5 হয় নাই তো তোমার? আচ্ছা, এটা 102 না, 208.5 হবে। আচ্ছা, এটা 208.5 হবে। জি। আচ্ছা আচ্ছা, এ ভাই আমার ভুল করায় না রে ভাই, 208.5। ওকে, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত আসে একটু চাপো দেখি ক্যালকুলেটরটা, কমেন্টে জানায় দাও যারা ফেসবুকে আছো। 14.18 হ্যাঁ 14.178, হ্যাঁ 18 বা কিছু একটা, হ্যাঁ এরকম গ্রাম। আচ্ছা, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার ভাইয়া, ঠিক আছে? সো দেখছো ম্যাথটা চমৎকার না, মচৎকার না, ম্যাথটা সেরা না? হ্যাঁ ভাল লাগছে? জি ভাইয়া। হ্যাঁ, সেই ম্যাথ করছো জীবনে কোথাও বইয়ে দেখছো? না। হ্যাঁ, সো এই জিনিসগুলো হচ্ছে চমৎকার কিছু ম্যাথ, যেগুলো আমি আসলে অ্যাডমিশনে করাই, তোমাদেরও করাই দিচ্ছি। তো কনসেপ্ট আসলে কাজে লাগে এইভাবে। সো এগুলো আসলে যত প্র্যাকটিস করবা মাথা হচ্ছে তত খুলবে। ওকে, তো এবার আমরা নেক্সট একটা জায়গায় চলে যাব, সেটা হচ্ছে আরেকটা টাইপ। এতক্ষণ পর্যন্ত আমরা কি কি টাইপ দেখছি আমরা একটু রিভিউ করি। দেখো, প্রথমে হচ্ছে আমরা মানে উল্টায় দিলে কি হয় কিংবা গুণ করে দিলে কি হয় এই সমস্ত জিনিসগুলো দেখছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 1 ছিল, তাই না? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি দেখছিলাম, সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। ভ্যান হফের সমীকরণটা লিখে দিয়েছিলাম আর বলছি ফার্স্ট পার্টে করাবো। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় টাইপের ম্যাথ। তৃতীয় টাইপে কি দেখছিলাম, যে আংশিক চাপ যদি জানি তাহলে আংশিক চাপ থেকে কেপি বের করা যায়, আর তাপমাত্রা যদি জানি তাহলে কেপি এবং কেসির সম্পর্ক থেকে পরবর্তীতে কেসিও বের করা যাবে। সো এই টাইপের একটা ম্যাথ আমি করাই দিছি এখানে। তো এবার এখানে আসো, আরেকটা টাইপ আমরা কি দেখছি এখানে, যে যদি আমাদের আদি মোল সংখ্যা না দেওয়া থাকে এবং আমরা যদি আলফা এবং চাপ, মোট চাপ অথবা আলফা এবং ভি এই জিনিসগুলো জানি, তাহলে এখান থেকে আসলে তোমার কেপি আর কেসি বের করা যাবে ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে। ওকে, বাট এইচএসসি লেভেলের জন্য তোমরা ভাঙা ভাঙা করবা। তো এটা প্রুফ দেখাইছি, আর এখানেও আসলে একটা ম্যাথ করাইছি, এইটা করাইছি। এটা হচ্ছে তোমার ওই যে সাম্যাবস্থার মূল সংখ্যা থেকে হাবিজাবি বের করা, এটা করাইছি। এই যে এটা করাইলাম যে সাম্যাবস্থার ঘনমাত্রা বের করতে বলছে, প্রত্যেকটার কেসি দেওয়া ছিল, তখন এক্স বের করে ঘনমাত্রা বের করতে হবে, এটা করাইছি। ওকে, আরেকটা করাইলাম হচ্ছে এইটা। তো এবার চলে আসো 6 নাম্বার টাইপ। এই টাইপটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা খুব 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 বেশি মনোযোগ সহকারে দেখতে হবে। ওকে, তো আমার সাথে দেখি কয়জন আছে, 16 জন আছে। ওকে, সমস্যা নেই। যাদের এরকম হচ্ছে, এরকম আমি গুগল মিটে সুযোগ দিই, তারা যে আসলে কেন ভাইয়া যাও আর কেন যে তোমরা ক্লাস করো না সেটা আমি বুঝি না। দেখি কেসিকেপিটা শেষ করি, তারপরে তোমাদের পার্টিসিপেশন কত হয় তার উপর ভিত্তি করে কিছু ব্যাপার স্যাপার করতে হবে। যাই হোক, শুরু করি। দেখো, তো এখানে আমরা কি করব, আলফা, তো আলফা থেকে এক্স এবং এক্স থেকে পরবর্তীতে কেপি কিংবা কেসি বের করার টাইপটা দেখবো এই জায়গাটা। হ্যাঁ, আরেকজন আসছে, বলতে বলতে আরেকজন চলে আসছে। ওকে, ওয়েলকাম। তো এখন দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে। ওকে, 3 লিটার পাত্রে, 3 লিটার এটা কি আয়তন। আচ্ছা, এটা একটা বিক্রিয়া। শুরুতে তোমার নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 2.5 আর হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 5।
সো শুরুতে তুমি ধরে নিতে পারবা না, এগুলো দেওয়া আছে। ওকে, তো প্রথম যে কোশ্চেনটা সেখানে বলছে যে সাম্যাবস্থায় 12% নাইট্রোজেন যদি বিয়োজিত হয় এবং পার্সেন্ট দেওয়া আছে, তো পার্সেন্ট দেখে তোমাকে কিন্তু বুঝতে হবে এটা কি ভাইয়া বলো তো দেখি। পার্সেন্ট দেখে কি বুঝতে হবে, এটা হচ্ছে আলফা। এবং কার আলফা? নাইট্রোজেনের আলফা, ঠিক আছে। আচ্ছা, তো এত পার্সেন্ট বিয়োজিত হয়, এটা একটা ইনফরমেশন দেওয়া আছে। তো আমাদের বলছে সাম্য ধ্রুবক কত। আবার আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যদি তাকাই, সেখানেও বলছে যে সাম্যাবস্থায় 12%, বাট এবার বলছে হচ্ছে হাইড্রোজেন বিয়োজিত হয়, তার মানে এবার হাইড্রোজেনের আলফা দেওয়া আছে। এক্ষেত্রে আসলে সাম্য ধ্রুবক বের করতে হবে। তো এই ম্যাথটা আসলে কিভাবে করব, চলো স্টেপ বাই স্টেপ আমরা শুরু করি। তো একটা কথা বলে দেই, যদি কোনো বিক্রিয়াতে তুমি যদি কোনো প্রশ্নের মধ্যে এমন দেখো যে তোমার আয়তন দেওয়া আছে, সো আয়তন যদি দেওয়া থাকে তাহলে তোমার চোখ বন্ধ করে কি বের করতে ইচ্ছা করে বলো তো ভাইয়া দেখি তো? কেসি। কি? কেসি। কেপি? কেসি 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 কেসি। আচ্ছা, আয়তন দেখলেই কেসি বাই করতে ইচ্ছা করে, কেন করে? হুদাই করে, জানি না। আচ্ছা ঠিক আছে, কারণ ওই যে ঘনমাত্রার মধ্যে আয়তন আছে। আর যদি কোথাও চাপ দেখো, চাপ দেখলেই বুঝতে হবে তোমাকে কি করতে হবে বলো তো দেখি? হ্যাঁ, কেপি বের করতে হবে। ওকে ওকে, তাহলে এখন আসো শুরু করি 1 নাম্বার। তো প্রথমে আমরা বিক্রিয়াটা লিখে ফেলি, নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন, তাহলে এরা মিলেমিশে কি হয়ে গেল? অ্যামোনিয়া তৈরি করলো। তো এবার চলে আসো আদি মোল সংখ্যা কত ভাইয়া নাইট্রোজেনের জন্য বলো দেখি একটু মুখে মুখে? 2.5। হাইড্রোজেন হচ্ছে 5। বিক্রিয়ার শুরুতে কত থাকবে? 0। এবার আসো সাম্যাবস্থায়, আহা মজা, 2.5 কি করব দেখো, প্রথমে হচ্ছে রেশিওটা একটু লিখে নেই, 1:3:2। এই রেশিও মেনটেন করে চলবে কে ভাইয়া বলো দেখি? এক্স, ঠিক আছে, বিয়োজিত মূল সংখ্যা। তাহলে 2.5 মাইনাস কি লিখবো? এক্স। তারপর কি করব বলো? আদি মূল সংখ্যা থেকে 5 মাইনাস গুণ করে বিয়োগ দিব 3x, আর 0 প্লাস হচ্ছে গিয়ে কত? 2x। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন আমরা যদি এই কেসি এর সমীকরণটা লিখে ফেলতে চাই, তাহলে লিখতে গেলে কি করা যায় দেখি তো? উপরে হচ্ছে আমাদের কি করতে হবে? অ্যামোনিয়ার ঘনমাত্রা নিতে হবে। একটা লাইন একটু করি, অ্যামোনিয়ার ঘনমাত্রা নিতে হবে, তার উপর পাওয়ার কত বসাবো ভাইয়া? এই যে 2। হ্যাঁ, সহগটা হচ্ছে পাওয়ার হিসেবে বসাইতে হবে। নিচে কি বসাইতে হবে? নিচে হচ্ছে নাইট্রোজেন এবং তার সহগটা হচ্ছে পাওয়ার হিসেবে বসাইতে হবে। কেউ কেউ যেটা করে যে সুন্দর মতো 2.5 অনেকে মনে করে যে আদির সাথে মিল আছে, মানে আগে কি করছিল যে আদি দেওয়া থাকতো না, এখানেও 1 ছিল এখানেও 1 ছিল, সো ওরা মনে করে যে এই 1টাই মনে হয় মাথায় যায়, তা কিন্তু না, ঠিক আছে। সো এখানে কত হবে? পাওয়ার হবে হচ্ছে সহগ, ঠিক আছে। আচ্ছা, আর হাইড্রোজেনের ঘনমাত্রা তার উপর পাওয়ার হবে গিয়ে সহগ। ওকে, তাহলে এখান থেকে আমরা একটু এই জায়গাটায় চলে আসি। তাহলে কেসি বের করতে চাচ্ছি, তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রা, তাহলে সাম্যাবস্থায় অ্যামোনিয়ার ঘনমাত্রা বের করার জন্য আমাদের কি লাগবে? মোল সংখ্যা লাগবে। তাহলে কত লিখব? 2x। মোল সংখ্যা আয়তন দিয়ে ভাগ করব। সো আয়তন কত আছে দেখো তো, এখানে বলে দিছে দেখো 3 লিটার, সো 3। তারপর পাওয়ার কত হবে বলো তো? পাওয়ার হবে গিয়ে 2। ওকে, এবার আসো হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেনের জন্য কি লিখব? 2.5। নাইট্রোজেনের সাম্যাবস্থায় মোল সংখ্যা 2.5 মাইনাস এক্স, আর আয়তন দিয়ে ভাগ করে দিব। ওকে, ইনটু, এবার আসো হাইড্রোজেন। হাইড্রোজেনের সাম্যাবস্থায় মোল সংখ্যা 5 মাইনাস 3x ডিভাইডেড বাই হচ্ছে 3, আর মোল সংখ্যা মানে এখানে যে সহগটা আছে, সহগটা হচ্ছে পাওয়ার হিসেবে বসে যাবে। তাহলে দেখো এখানে আসলে ঝামেলায় পড়ে গেছি, কেসি বের করতে বলছে, এখানে আসলে অনেকগুলো এক্স আছে। এখন আমরা কি করব? আমরা হচ্ছে এক্স এর ভ্যালু বের করার রাস্তা খুঁজবো। কিভাবে করা যায় দেখো, এখানে একটা জিনিস দেওয়া আছে, বিয়োজন মাত্রা দেওয়া আছে কার? নাইট্রোজেনের। তা আমি কিন্তু বলছি যে এই টাইপটা কি, আলফা দেওয়া থাকবে, আলফা থেকে এক্স, এক্স থেকে মজা, ঠিক আছে, কেপি কেসি আর কি। হ্যাঁ, তো আমরা চলো দেখি কি দেওয়া আছে। নাইট্রোজেনের বিয়োজন মাত্রা সমান সমান আমরা কি লিখতে পারি? যে এ অফ নাইট্রোজেন মানে নাইট্রোজেনের বিয়োজিত মোল সংখ্যা, মোট বিয়োজিত মোল সংখ্যা, আর নিচে হচ্ছে নাইট্রোজেনের আদি মোল সংখ্যা, ঠিক আছে। এটা তো লেখা যায়, রাইট? ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা ইয়েস। তাহলে নাইট্রোজেনের বিয়োজন মাত্রাটা কত? মাত্রা হচ্ছে 12%, তাই না? সো এখানে কি করব? এখানে হচ্ছে
0.12 12 লিখতে হবে, 100 দিয়ে ভাগ করে বসাইতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসো এখানে, এটা কি, এটার পরিচয় যেন কি ছিল ভাইয়া বলো তো একটু? নাইট্রোজেনের বিয়োজিত পরিমাণ। হ্যাঁ, মোট বিয়োজিত পরিমাণ। আর এখানে যেহেতু মোল নিয়ে কাহিনী করতেছি, তো মোট বিয়োজিত কি হবে? মোল সংখ্যা। ওকে, আর নিচেরটা কি? নাইট্রোজেনেরই আদি মোল সংখ্যা। ওকে, তাহলে দেখো এখন কি করব, নাইট্রোজেনের মোট বিয়োজিত মোল সংখ্যাটা লিখতে হবে এখানে। তো নাইট্রোজেনের দিকে তাকাও, এই যে ছোট্ট বন্ধু, এটা হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেনের দিকে তাকায় দেখো তো নাইট্রোজেন থেকে কতটুকু বাদ যাইতেছে? এক্স পরিমাণ বাদ যাচ্ছে না? বুঝো তো নাকি? তাহলে নাইট্রোজেন থেকে কতটুকু বিয়োজিত হইতেছে, কি লিখবো এখানে বলো দেখি? এক্স লিখবো। ওকে, ওকে, লেখা শেষ। এবার নাইট্রোজেনের আদি মোল সংখ্যাটা হিসাব করি। নাইট্রোজেনের দিকে তাকাও, তাকায় দেখো তো আদি পরিমাণটা কত ছিল, আদি মোল সংখ্যাটা কত? 2.5। তাহলে এখানে হচ্ছে 2.5 নিয়ে আসলাম। তাহলে এখান থেকে একটু ঝাঁকাঝাঁকি করো তো, আনন্দ করো তো, কত আসে ভাই দেখো তো? 0.3। ঠিক আছে, ভেরি গুড। তাহলে 0.3 আসলো। আচ্ছা, তাহলে দেখো তো এই এক্স এর যে ভ্যালুটা, এটা কি একটু এখানে চিপাই দিয়ে ঢুকাই দেওয়া যায় না? হ্যাঁ, এখান থেকে ঢুকাই দিলে একটু আনন্দ হয়ে যায় না? কেসির ভ্যালু বের হয়ে যায় না? বলো তো, হ্যাঁ পারবা না? পারবা? ইয়েস, ইয়েস। সো এখান থেকে একটু ঝাঁকাঝাঁকি করলে কেসির একটা মান আসবে, এটা এরকম আসার কথা 0.0214, এটা করা ছিল। ওকে, তাহলে এটা আসলো। তাহলে প্রথম 1 নাম্বারের জন্য যে সাম্য ধ্রুবকটা, সেটা আমরা বের করে ফেলছি। ওকে, এবং এটার একক কি হবে বলতে পারবা? মোল পার লিটার ইনভার্স। কি হবে? মোল পার লিটার। আর এটার উপর পাওয়ার কি হবে দেখো তো? ইনভার্স 1। ইনভার্স 1 নাকি? বলো কেউ একজন, কমেন্টে জানাও, ফেসবুকে যারা আসো। ইনভার্স 2 হবে। হ্যাঁ, তাহলে 2 মাইনাস, এই যে দেখো 3 আর 1 4, তাই না? 2 মাইনাস 4 মানে হচ্ছে -2। সো এটার উপর পাওয়ার থাকবে হচ্ছে -2। আচ্ছা, এটা আমরা পারলাম। এখন দেখো, আবার আমাদের এবার বলছে যে হাইড্রোজেনের যদি বিয়োজন মাত্রাটা দেওয়া থাকে তাহলে কি করব? দেখো, হাইড্রোজেনের বিয়োজন মাত্রা যদি দেওয়া থাকে তাহলে কিচ্ছু না, চলো হাইড্রোজেনের জন্য লিখি, কোনো ঘটনা না, লিকুইড। লুল প্রশ্ন করছে, কোনো ব্যাপার না। আসো, হাইড্রোজেনের মোট বিয়োজিত মোল সংখ্যা, নিচে হচ্ছে হাইড্রোজেনের আদি মোল সংখ্যা। তো এখন দেখো হাইড্রোজেনের বিয়োজন মাত্রাটা কত ভাইয়া দেখো তো? 12%ই না, একই দিছে। তো 12%কে আমরা হচ্ছে দশমিক আকারে লিখতেছি 100 দিয়ে ভাগ করে, তাহলে 0.12। এখন এখানেই আসলে সবাই ভুলটা করে, কেউ পারে না। তো এখন তুমি একটু তাকাও যে এটা কি, এটার পরিচয় আবার বলো, কি বলো? মোট বিয়োজিত মোল সংখ্যা। মোট বিয়োজিত মোল সংখ্যা। মোট বিয়োজিত মোল সংখ্যা কার ভাইয়া? কার? হাইড্রোজেনের। ওকে, তাইলে এখন তুমি এই বিক্রিয়ার দিকে তাকাও, হাইড্রোজেনের দিকে তাকাও। হাইড্রোজেনের মোট বিয়োজিত মোল সংখ্যা কত ভাইয়া? এক্স। এক্স না কিন্তু ভাইয়া, এই যে দেখো হাইড্রোজেনের দিকে তাকায় দেখো, এখানে কতটুকু বিয়োজিত হইতেছে, কতটুকু মাইনাস যাইতেছে, কতটুকু বাদ যাইতেছে। অনেকে যেটা মনে করে আবেগের ঠেলা এখানেও এক্স বসায় দেয়, বাট তোমাকে কিন্তু বুঝতে হবে এখানে তুমি বসাবা হচ্ছে মোট বিয়োজিত মোল সংখ্যা, সেটা আসলে রেশিওর উপর ডিপেন্ড করে। সো হাইড্রোজেনের যতটুকু বিয়োজিত হইতেছে সেটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে মোট বিয়োজিত মোল সংখ্যা, তাহলে 3x বসাইছি। এবার হাইড্রোজেনের আদি কত ভাইয়া বলো দেখি? হাইড্রোজেনের দিকে তাকাও, এই যে 5। সো 5 একটু ঝাঁকাঝাঁকি করো দেখি, ঝাঁকাঝাঁকি করো, কত হয়? 0.2 হয়। 0.2 যদি বের হয় তাহলে কি আবার আনন্দ ফুর্তি করা যায় না? হ্যাঁ, আগের মতো। হ্যাঁ, সব জায়গায় বসায় দিয়ে ঝাঁকাঝাঁকি করবা, নাচানাচি করবা, করলে এখান থেকেও আসলে একটা কেসি এর ভ্যালু বের হয়ে যাবে। এবং এটা হচ্ছে সবুজের জন্য কেসি, হ্যাঁ, হাইড্রোজেনের জন্য কেসি। তাহলে কি পারবা জীবনে ম্যাথ? জি ভাই। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, কমেন্টে একটু জানাও, হ্যাঁ, যারা ইয়েতে আছো, ফেসবুকে আছো। ওকে, তাহলে দেখো যেভাবেই আসুক না কেন আমরা ইনশাল্লাহ এই টাইপের ম্যাথগুলো পারবো। এই টাইপের ম্যাথটার নাম কি? আলফা থেকে এক্স থেকে কেপিকেসি। এবার চলে আসো এইখানে, দেখো এই টাইপের ম্যাথ যেই জীবনে কাজে লাগে সেটা এখন তোমরা দেখো। এখানে দেখো বোর্ডে আসছে, কতবার আসছে? হ্যাঁ, একবারই আসছে মনে হয়, 18 সালে মনে হয়, মানে একই প্রশ্ন ছিল সবার, তাই না? মনে হয়। আচ্ছা, ঠিক আছে, তো দেখি ম্যাথটা সলভ করি। গ নাম্বার করব। তো প্রথমে দেখো এখানে সালফার ডাইঅক্সাইড থেকে কি কি তৈরি হইতেছে, অক্সিজেনের সাথে সালফার ট্রাইঅক্সাইড আর প্লাস তাপ। সো এগুলো আমরা দেখাবো আস্তে আস্তে, সমস্যা নেই। আর এখানে হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, NO2 তৈরি হইতেছে।
ওকে, আর এখানে মাইনাস তাপ। তো এখানে বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে N2O4 এর 25% বিয়োজিত হয়। তাহলে এই যে পার্সেন্টেজ দেওয়া আছে সেটা আসলে কার? আলফা অফ N2O4 না? হ্যাঁ, আলফা অফ N2O4 হচ্ছে 25%। ওকে, তো আমাদের কি বলছে যে 2 নং বিক্রিয়াটির কেপি বের করো। আচ্ছা, সো এটা আসলে কেমনে করবো আমাকে একটু বলতে পারবা কেউ? আচ্ছা, তো চলো আমরা একটা একটু করে দিই, এটা সোজা কি জিনিস, কিচ্ছু না। N2O4, সো N2O4 ভাঙ্গাভাঙ্গি করলে কি হয়? নোটু বাইর হয়ে যায়। নোটু কি? 2NO2, ঠিক আছে। সো এখানে আসো আদি। সো আদি কত? N2O4 এর আদি কত? দেখো আদি মাদি কিছু দেওয়া আছে কি? হ্যাঁ, আদি মূল সংখ্যা বা আদি ভর কিছু কি দেওয়া আছে? কিছুই তো খুঁজে পাইতেছি না। তাহলে কত ধরবো? 1। তাহলে এটা কত হবে? 0। এবার আসো সাম্যাবস্থায়। তো সাম্যাবস্থায় কত হবে? 1 মাইনাস 1:2। এটা মেনটেন করে চলবে হচ্ছে x। তাহলে 1 মাইনাস x আর হচ্ছে এখানে 2x হবে। ওকে, ঠিক আছে। তাহলে এখন কি করব? কেপি বের করতে বলছে, তো কেপি বের করতে পারবো, কারণ বুঝতেই পারতেছি এখানে ওই যে কি কি আছে দেখো, এই যে চাপ আছে। আমি বলছিলাম আগেই যে চাপ বন্ধ করলেই কেপি বের করতে হবে, সেটা হচ্ছে পি। তো এখন আসো, তাইলে আমরা যদি এখানে মোট মোল সংখ্যাটা হিসাব করি, কারণ কেপি বের করার জন্য মোল ভগ্নাংশ বের করতে হবে, আর মোল ভগ্নাংশের মধ্যে মোট মোল সংখ্যার অস্তিত্ব আছে। তাহলে 2x প্লাস হচ্ছে 1 মাইনাস এক্স, জাকাজাকি করলে এটা হচ্ছে 1 প্লাস এক্স। তাহলে এখান থেকে আসো, তাহলে কেপি সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো? উপরে হচ্ছে কার মোল ভগ্নাংশ আর চাপ গুণ হবে বলো তো? এই যে এটার, তাই না? উপরে হচ্ছে নটুর আংশিক চাপ। সো নটুর আংশিক চাপ কি হবে দেখো, মোট মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস এক্স, আর উপরে কি হবে? উপরে কি হবে? উপরে হচ্ছে এই যে নটুর হচ্ছে মূল সংখ্যা 2x, আর ইনটু হচ্ছে চাপ। তো চাপ কত? চাপ হচ্ছে দেওয়া আছে 180। মা হারে কি আনন্দ! তাহলে এখান থেকে এটা হচ্ছে পাওয়ার দিয়ে দাও 2, এই যে সহগটা হচ্ছে পাওয়ার হিসেবে বসাই দিচ্ছে। আর এখানে কি হবে? 1 প্লাস এক্স, আর উপরে কি হবে? উপরে হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 1, আর এখানে সহগ হচ্ছে 1, পাওয়ার হিসেবে বসাই দিছো। আচ্ছা, তো তুমি বের করতে চাচ্ছ কেপি, আর এখানে আছে হচ্ছে এক্স, আর তোমাকে দিয়ে দিছে কি? আলফা। তাহলে এখন একটু আসো এখানে, তাহলে আলফা অফ N2O4 সমান সমান তুমি কি জানো? A/A0, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো আলফা কত? আলফা হচ্ছে 0.25 নাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের 0.25, আর এখানে N2O4 এর কতটুকু বিয়োজিত হয়েছে দেখো তো? x পরিমাণ বিয়োজিত হয়েছে। সো আমরা লিখতে পারি কি x, আর এখানে দেখতেছি 1, সো 1 বসাই দিছি। সো এই আলফা যে কথা, এই কেসে কিন্তু x একই কথা। হ্যাঁ, সো x সমান সমান 0.25। তাহলে এখানে কি জাকাজাকি সম্ভব না ভাইয়া? এই যে দেখো এখানে সুন্দর করে চাপ দিয়ে ঢুকাই দিবা x এর মান, এখান দিয়ে ঢুকাবা, এখান দিয়ে ঢুকাবা, ঢুকাঢুকি করা শেষ হলে এখান দিয়ে কেপির একটা ভ্যালু বের হয়ে যাবে। সো যা হবে সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? ইয়েস 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 ওকে। এখন দেখো এই ম্যাথটা কি এত কষ্ট করে অবজেক্টিভে আসলে করবা? ইয়েস ইয়েস করবা? এত কষ্ট করে? নো নো নো, কেন করবা না? কারণ কি? কারণ হচ্ছে এই যে এখানে একটু মজা লাগে, তাই না? দেখছো এই যে, বুঝছো? দেখো এই ম্যাথটা আদি মূল সংখ্যা দেওয়া না থাকলে, হ্যাঁ হ্যাঁ বলছিলাম আগেই যে আদি মূল সংখ্যা যদি দেওয়া না থাকে তাহলে তুমি ডাইরেক্ট এই যে শর্টকাট সূত্রটা ইউজ করতে পারো। দেখো তোমার N2O4 নিয়ে কাহিনী করতেছে, এখানেও N2O4 এর জন্য আমরা কেপি নির্ণয় শর্টকাট সূত্র দেখায় রাখছি। সো আদি মূল সংখ্যা এখানে কিন্তু দেওয়া ছিল না, দেখো এখানে কিন্তু দেওয়া নাই। সো দেওয়া নাই বিধায় আমরা কি করছি? আমরা হচ্ছে ওই যে 1 ধরে নিছি, তারপর কাহিনী টাইনি করে করছি। তো আমরা আসলে এখানে কিন্তু খেয়ালও করছি যে আলফা এবং এক্স হচ্ছে একই থাকে এই কেসে। তো আমরা কি করব? যদি আদি মূল সংখ্যা না দেওয়া থাকে তাহলে এই সূত্রে আলফার যে মানটা ছিল সেটা ডাইরেক্ট ইনপুট দিয়ে দিলেই কিন্তু কেপি বের হয়ে যেত। আর ওই যে প্রেসার তো 1 atm, আরও মজা দিছে আর কি, ঠিক আছে? হালকা করে মজা দিয়ে দিছে। তো ক্লিয়ার? ওকে জি ভাইয়া। ওকে, তাহলে দেখো এই টাইপের ম্যাথ আমরা হচ্ছে পারবো। এইবার একটু এদিকে তাকাও, এখানে কি দেখতেছো? দেখো তো এটা মজা হয় নাকি? তোমরা খালি ম্যাথটা পড়ো, পড়ে পড়ে বলো মজা হয় কিনা। ওকে, বিয়োজিত হইতেছে মানে হচ্ছে তাপ
এখানে দেখাইছে মাইনাস দিয়ে। ওকে, তো এখানে হচ্ছে বিক্রিয়াটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 180। আরে এত ভালো ওরা, দেখছো ওরা অনেক ভালো। আর ওইদিকে আমি তোমাদের ক্যালকুলেটারে 12টা বাজিয়ে দিছি। বলছে চাপে 10% বিয়োজিত হয়। বিয়োজিত কে হবে? নিশ্চয়ই এটা। বিয়োজন মাত্রা কিন্তু বিক্রিয়কের হয়, বুঝছো? মানে বিক্রিয়কই তো বিয়োজিত হয়, তাই না? তো এটা আসলে এই যে MA5 এর এটা দেওয়া আছে। আর এটা কেমন লাগে দেখতে? এটা PCl5 লাগে না? জি ভাই PCl5 লাগে না এটা? আচ্ছা, আর এটা কি লাগে বলো? এটা লাগে হচ্ছে PCl3, আর এটা লাগে কি CL2, তাই না? তো এনে কইছে কি দেখো, বিক্রিয়াটির কেপি বের করো। আহারে কি মজা! ইস, বোর্ডে এত মজা দেয় কেন? এটা কি পারা যাবে? জি ভাই পারা যাবে। পারা যাবে না? অবশ্যই। আহারে এত মজা দেয় বোর্ডে, এই জন্য আমার মানে খুব আনন্দ লাগে বোর্ড পরীক্ষা দিতে। তো এখানে কি ছিল যে PCl5 এর মতো গন্ধ করছিল ওইখানে। সেই যে দেখো, আহা আহা, ফুর্তি, আনন্দ, হাসি, তাই না? তো আলফার যে মান আছে সুন্দর মতো বসায় দিবা, চাপ আবার 1, ওফ, আরো আনন্দ লাগে। তাহলে সুন্দর করে বসায় দিবা, তারপরে ম্যাথটা পেরে ফেলবা, তাই না? আচ্ছা, তো এটা পারার জন্য আমরা হচ্ছে কেপি এর শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করব, যেটা দেখে আসছি কোথায়, PCl5 এর ওই জায়গাটা। আমি কিন্তু আগেই বলছি যে এই ধরনের ফরমেশন, মানে PCl5 এর ফরমেশনে যদি কোনো কিছু থাকে এবং আদি মোল সংখ্যাগুলো যদি দেওয়া না থাকে, আদি পরিমাণ দেওয়া না থাকে, তাহলে ডাইরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করা যাবে। ওকে, ইয়েস, ঠিক আছে, ওকে। তো এখানে দেখো ঘ কি বলছে। ঘ, তাপমাত্রা বাড়ালে কোন বিক্রিয়ায় সর্বাধিক উৎপাদ পাওয়া যাবে বিশ্লেষণ করো। কও। এখানে প্লাস তাপ দিয়ে কি বুঝাইতেছে, এটা কি মনে পড়ে? 9-10 এর ছিল। এই বিক্রিয়ায় প্লাস তাপ দিয়ে কি বুঝাইতেছে? এটা তাপ উৎপাদী না? বুঝো তো, মানে এটা হচ্ছে যে এভাবে সেমিকলন দিয়ে এভাবে লিখতে পারতো, ΔH নেগেটিভ। আর যদি এভাবে না লিখে তাহলে দেখবা প্লাস তাপ দিয়ে দেখাইতেছে, মানে এক্সট্রা হয়ে গেছে, তাপ উইরা উইরা যাইতেছে, হ্যাঁ, বাইরে গেছে। আর এটা হচ্ছে মাইনাস তাপ, মানে কি? এটা হচ্ছে ΔHটাকে এভাবে দেখানো হতো পজিটিভ, মানে ও আরো তাপ খাবে, ঠিক আছে, লাগবে ওর। ওকে, তাহলে দেখো, তাহলে লাশা তেলের নীতি খাটাইতে পারবা না, এগুলো তো ফাও প্রশ্ন, এগুলো তো কিচ্ছু না, তাই না? দেখো, সর্বাধিক উৎপাদ পাওয়ার জন্য কি করতে হবে? তাপমাত্রা বাড়ালে সর্বাধিক উৎপাদ কোনটা থেকে পাবে? এটা থেকে নাকি এটা থেকে? বলো, তোমরাই বলো। নিচেরটা থেকে। নিচেরটা থেকে। যে তাপ খাবে, হ্যাঁ, যে তাপ খাবে তারে খাওয়াইতে হবে, খাইলে মনে করো সর্বাধিক উৎপাদ দিবে। তাহলে এটা হচ্ছে নিচেরটা হচ্ছে তাপ খাবে, কারণ এখানে ΔH আমরা দেখতেছি পজিটিভ, ওইভাবে যদি বলি, হ্যাঁ, তাহলে এখানে সর্বাধিক উৎপাদ পাওয়া যাবে। আর এখানে দেখো কি বলছে, বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপমাত্রা সবের পরিবর্তন করলে, আরে লাশা তেলের নীতি, আহারে পারবা না? জি ভাই পারবো। জি ভাই অনেক মজা। এত মজা বোর্ডে দেখছো? ইস, 18 সালে জন্মাইলে তো এবার কাহিনী হয়ে যেত না তোমাদের। আচ্ছা, তো লাশা তেলের নীতিরে যতই তুমি অবহেলা করো না কেন, এগুলো কিন্তু আসে পরীক্ষার হলে, হ্যাঁ। তো এই ছোটখাটো জিনিসগুলো একটু সুন্দরভাবে দেখবে আর কি। তো এবার চলে আসি আরেকটা চটকদার ম্যাথে। এই ম্যাথটা করাবো, রাত হয়ে যাইতেছে। এই ম্যাথটা করাইলে আসলে এটা তোমরাই পাবা, বলবা আহারে মজা লাগে, তারপরে ছেড়ে দিব আজকে, ঠিক আছে? এই ম্যাথটা পর্যন্ত আমরা থাকি, আসো। তো এখানে কি বলছে দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখে আসছিলাম, এই সমস্ত জিনিসগুলো আমরা কি দেখছিলাম, যে বিয়োজন মাত্রা দেওয়া ছিল, হ্যাঁ, এবং বিয়োজন মাত্রাগুলো কাদের দেওয়া ছিল? বিক্রিয়কের, তাই না? বিক্রিয়কের পার্সেন্টেজ দেওয়া ছিল। ওকে, ঠিক আছে। সো বিক্রিয়কের পার্সেন্টেজ দেখে আসছি, এই যে এখানেও পার্সেন্টেজ, এখানেও পার্সেন্টেজ। এখন মনে করো ভাল লাগতেছে না, যে প্রশ্ন করছে তার হচ্ছে গাউরামি করতে ইচ্ছা করতেছে, তো সে কি করছে সেটা একটু দেখি। এই টাইপটাকে আমরা বলতেছি হচ্ছে সাম্যাবস্থায় যদি উৎপাদের পার্সেন্টেজ থাকে, সেই জিনিসগুলাকে কিভাবে সমাধান করবা, এটা এখানে দেখাচ্ছে। এখন দেখো কি বলছে, 427 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওকে, ও 20 ATM চাপে, আহা ফুর্তি, 20 ATM চাপ জানি, মানে হচ্ছে কেপি কেপি গন্ধ করে, ওকে ফাইন। তো এখানে কি বলছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, বলছে বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় 16% মোল অ্যামোনিয়া থাকে। আচ্ছা, তো অ্যামোনিয়া কি? আমাদের অ্যামোনিয়া হচ্ছে উৎপাদ। তো যখন একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে এবং ওই পার্সেন্টেজটা যখন একটা উৎপাদের দেওয়া থাকবে, তখন তোমাকে বুঝতে হবে যে এই পার্সেন্টেজটা কিন্তু কখনোই আলফা না, মানে এটাকে কিন্তু তুমি বিয়োজন মাত্রা বলতে পারবা না, কারণ উৎপাদ তো আসলে বিয়োজিত হইতেছে না, বিয়োজিত হয়
কাদের আমরা বলে থাকি কমন সেন্স সবসময় যেটা বুঝি বিয়োজিত কারা হয় বিক্রিয়ক, তাই না? এভাবে আমরা জেনারেল ভাবে ম্যাথগুলো করি। তাহলে এই যে পার্সেন্টেজ এটা কিন্তু কখনোই আলফা না। তাহলে এটা কি সেটাতে আসতেছি পরে। তো এখানে এটা আছে, তারপরে বলছে হচ্ছে উক্ত অবস্থায় কেপি এর মান নির্ণয় করো। তো চলো বিক্রিয়াটা দেখতে যদিও ভয় লাগতেছে, তো বিসমিল্লাহ বলে শুরু করি। দেখি হাফ N2, তারপরে হচ্ছে 3/2 H2। তো এখান থেকে কি হইতেছে, অ্যামোনিয়া তৈরি হইতেছে 1 মোল। ওকে, আদি মোল সংখ্যা, আদি মোল সংখ্যা কি দেওয়া আছে? না, দেওয়া নাই। তাহলে দেওয়া না থাকলে যা আছে তাই ধরো। ওরে বাবা, দেখতে কেমন জানি লাগে, 3/2, আর এটা হচ্ছে 0। এবার আসো সাম্য অবস্থায় মোল সংখ্যা হিসাব করি। তো সাম্য অবস্থায় মোল সংখ্যা কেমনে হিসাব করব? আমাদের রেশিও এবার কিন্তু একটু বিদঘুটে হয়ে গেছে। হ্যাঁ, 1/3/2:1, বুঝো তো নাকি? হ্যাঁ, রেশিও কিন্তু একবার চেহারাটা একটু পাল্টাই গেছে। হ্যাঁ, বিশ্রী দেখা যাচ্ছে। তো সমস্যা নাই, আসো শুরু করি। বেসিকে ঠিক থাকি, বেসিকে ঠিক থাকলে সবই পারবো। হাফ মাইনাস কত বাদ দিব বলো তো? হাফ এক্স। হ্যাঁ, X x by দিয়ে 2 গুণ করব আর আদি থেকে বাদ দিব, তাহলে x/2 হবে। হ্যাঁ, আর এখানে আদিতে কত ছিল? 3/2 ছিল। এখন কতটুকু বাদ দিব? x দিয়ে গুণ করব হচ্ছে এটাকে, 3x/2 আদি থেকে বাদ দিব, তাহলে 3x ডিভাইডেড বাই হচ্ছে 2। আর এখানে কি হবে? 0 সাথে x দিয়ে গুণ করে বসাই দিব। এটা আবার একটু সুন্দর আছে। আচ্ছা, তো এখন আসো আমরা একটা কাজ করি। কেপি বের করতে বলছে, তো স্বাভাবিকভাবেই কি করতে ইচ্ছা করে বলো তো? সাম্যাবস্থার কি বের করতে ইচ্ছা করে? মোট মোল সংখ্যা। হ্যাঁ, সাম্যাবস্থার মোট মোল সংখ্যাটা একটু বের করতে ইচ্ছা করে। সো আমরা যদি এখানে সাম্যাবস্থার মোট মোল সংখ্যাটা বের করি, তাহলে হাফ মাইনাস x/2, মানে এই পুরাটা নিচে আর কি, ঠিক আছে, প্লাস হচ্ছে 3/2 মাইনাস 3x/2 প্লাস হচ্ছে x। তো এটা ঝাঁকাঝাঁকি করলে চেহারাটা খুব একটা খারাপ আসে না, একটু ভালোই দেখা যায়। 2 - x হয়, ঠিক আছে, তো এরকম কিছু একটা আসে। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। তো এখন কি করব? এখন কি করা যায়? এখন চলো আমরা হচ্ছে কেপি এর রাশিমালাটা লিখে ফেলি। তো কেপি এর রাশিমালাটা আগে একটু লিখি। তো কেপি সমান সমান কি? কেপি সমান সমান কি লেখা যায়? কও কি লিখবো? উপরে হচ্ছে উৎপাদের কি লিখতে হবে? আঁচা। আঁচা মানে কি? আংশিক চাপ। আংশিক চাপ যদি লিখতে চাও তাহলে কি লিখবা বলো তো? 2 - x। নিচে হচ্ছে মোট মোল সংখ্যা, আর উপরে কি হবে ভাইয়া? x। হ্যাঁ, উপরে হবে হচ্ছে অ্যামোনিয়ার এই যে সাম্যাবস্থার যে মোল সংখ্যা x ইনটু কত দিবা? ইনটু হচ্ছে 20 দিয়ে দাও, কারণ এই যে দেখো মোট চাপটা ছিল 20। তো এইটার উপর পাওয়ার কত দিবা ভাইয়া বলো? 1। হ্যাঁ, সহগ হিসেবে পাওয়ার দিবা। ওকে, তো এবার চলে আসো এইখানে 2 - x, এটা হচ্ছে আদি মোল সংখ্যা। তাহলে ধরো নাইট্রোজেনের জন্য চিন্তা করতেছি, তাহলে নাইট্রোজেনের সাম্য অবস্থায় মোল সংখ্যা হিসাব করো। তাহলে হাফ - x/2। ওকে, পাওয়ার কত? পাওয়ার হচ্ছে হাফ, তো পাওয়ার হচ্ছে হাফ দিয়ে দিলাম। ওকে, ইনটু হচ্ছে 2 - x, তারপর কি করব? এই যে হাইড্রোজেনের নিজের যে মোল সংখ্যা, তাহলে 3/2 মাইনাস হচ্ছে 3x ডিভাইডেড বাই 2। আর পাওয়ার কত দিব ভাইয়া? ভাই পাওয়ার কত দিব? 3/2। অফ কি জোস। আচ্ছা, দেখতে খুব কষ্ট লাগতেছে। হ্যাঁ, তো এটা ক্যালকুলেট করতে হবে। এখন দেখো এখানে কিন্তু আমরা x এর মান জানি না। x এর মান যদি জেনে ফেলি তাহলে কিন্তু যেমনেই হোক অনেক গুতাগুতি করার পরে কেপি এর একটা মান বের হবে। তো ধরে নয় কেপি এর মানটা বের হবে, বাট x এর মানই তো জানি না। এখন x এর মানটা বের করব কিভাবে? এটা তো আলফা না। সো কিভাবে বের করি দেখো কিভাবে বের করব। সো আমরা যেটা করব, যখন একটা উৎপাদের পার্সেন্টেজ দেওয়া থাকবে তো সেটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো 16% মানে কি? 16% মানে হচ্ছে অ্যামোনিয়ার পরিমাণ 16 আর মোট পরিমাণ হচ্ছে 100। এটা কি লেখা যায় এভাবে? 16%কে তো এভাবে লেখাই যায়, তাই না? তো আমরা কি দেখতেছি দেখো তো? আমরা দেখতেছি হচ্ছে উপরে অ্যামোনিয়ার একটা পরিমাণ লিখছি আর নিচে হচ্ছে মোট পরিমাণ নিছি, তাই না? মোট পরিমাণ মানে 100তে অ্যামোনিয়া হচ্ছে 16। ওকে, তো এখন দেখো এই জিনিসটা কিন্তু অনেকটা মোল ভগ্নাংশের ফরম্যাট। মোল ভগ্নাংশে কি করছো দেখো তো? এই যে নিচে হচ্ছে মোট পরিমাণ আর উপরে হচ্ছে ওর নিজের পরিমাণটা লিখছিলা, তাই না? সো এই ধরনের রেশিওগুলোকে আমরা মোল ভগ্নাংশ বলে থাকি। তাহলে এখানেও তো আসলে মোল ভগ্নাংশের মতোই একটা ফরম্যাট, তাই না? তো এখন একটু চিন্তা করো, তাহলে আমরা দেখো তো এই জিনিসটা লিখতে পারি কিনা। অ্যামোনিয়ার
মূল ভগ্নাংশটা আমরা কিন্তু লিখতে পারি। দেখো তো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা যদি এই পাশে এই এক্স দিয়ে মোট পরিমাণটা লিখতে চাই, সেটা কত লিখতে পারি? 2 - x লিখতে পারি না? দেখো তো মোট পরিমাণ। জি ভাই। আচ্ছা, আর উপরে অ্যামোনিয়ার পরিমাণ যদি লিখতে চাই, অ্যামোনিয়ার মোল সংখ্যা যদি লিখতে চাই, সেটা কত সাম্যাবস্থার জন্য? এক্স। বুঝছো? জি ভাই। তাহলে দেখো তো প্রশ্ন মতে আমরা কি এই লাইনটা লিখতে পারি না? দেখো তো এটা কি, উপরে হচ্ছে অ্যামোনিয়ার মোল সংখ্যা, নিচে হচ্ছে আমাদের মোট মোল সংখ্যা, বা আমরা যদি পরিমাণ বলি একই কথা। সো এই রেশিও আর এই রেশিও পরস্পরের ইকুয়াল হবে, এটা কি মানতে পারো ভাইয়া? জি ভাই। হ্যাঁ, অবশ্যই ইকুয়াল হবে, কারণ এটাও কি, এটাও একটা রেশিও, মূল ভগ্নাংশের ফরম্যাট, এটাও কিন্তু একটা মূল ভগ্নাংশেরই ফরম্যাট। তাহলে এখান থেকে ঝাঁকাঝাঁকি আনন্দ, তারপরে কত আসে বলো? 0.275। হ্যাঁ, 0.275 এরকম কিছু একটা আসে মনে হয়। আচ্ছা, তাহলে দেখো এক্স বের হলে কি আনন্দ লাগে না? এক্স বের হলে কি আনন্দ করতে ইচ্ছা করে না? ওই যে যত জায়গায় এক্স আছে ইহো জীবনে সব জায়গায় এক্স এর ভ্যালুগুলো বসাই দিবা, ঝাঁকাঝাঁকি করবা, কেপি বের হয়ে যাবে। এটাই অ্যান্সার। ক্লিয়ার? জি ভাই, ঝাঁকাঝাঁকি নাচানাচি করলে বের হয়ে যাবে। হ্যাঁ, ঝাঁকাঝাঁকি নাচানাচি করলে বের হয়ে যাবে। আচ্ছা, আশা করি আমরা এটা বুঝতে পারছি। সো দেখো, যখন একটা উৎপাদের পার্সেন্টেজ থাকবে সেটা কিন্তু কখনোই আলফা না, কিন্তু হ্যাঁ, মাইন্ড ইট। সো এটা আরেকটা টাইপ গেল। সো দেখো এই টাইপের মধ্যেই একটা ম্যাথ কিন্তু দেখো বোর্ডে চলে আসছে, বরিশাল বোর্ড। বব এটা কি রে? বরিশালই তো না? জি ভাই। হ্যাঁ, বরিশাল বোর্ডই। আচ্ছা, তো বরিশাল বোর্ডের উপরে ওই যে দেখো, আমি কিন্তু এগুলো মনে হয় তোমাদের দেখাইনি, দেখাবো পরে আর কি। তো এখানে ওই যে প্রভাবক কি কি করছে এগুলো পরে দেখবো। তো এখানে আমরা মেইন কাহিনীতে আসি, যে এই জায়গায় হচ্ছে কেসিকেপির গন্ধ করতেছে। তো এখানে কি বলছে? উদ্দীপকের দ্বিতীয় অংশের বিক্রিয়াটির কেসি এর মান নির্ণয় করো। আচ্ছা, তো এখন দেখো তো এখানে কি বলছে? এটা একটা বিক্রিয়া দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? পাত্রের আয়তন দেওয়া আছে, তো এটা হচ্ছে কি ভি। ওকে, আর 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে বলছে। সাম্য অবস্থার মোট মোলের পরিমাণ এই যে 10%। আচ্ছা, মোট মোলের 10% হচ্ছে এবি রয়েছে। আচ্ছা, এখন দেখো এই যে 10% এবি রয়েছে, তার মানে কি? এটা উৎপাদের পার্সেন্টেজ, বুঝো তো? বুঝো না? সাম্যাবস্থায় উৎপাদের পার্সেন্টেজ দেওয়া আছে না? আচ্ছা, তো সাম্যাবস্থায় যদি উৎপাদের পার্সেন্টেজ দেওয়া থাকে, এটা দেখো তো আগের মতো হুবহু না? এখানে দেখো, এখানে জাস্ট আয়তন দিছে, তাই না? এখানে আয়তন দিছে, তো আয়তন দিছে দেখে তোমার কেসি বের করতে বলছে। আর এখানে জাস্ট কি করছিল? চাপ দিছিল, তাই কেপি বের করতে বলছিল। এটা কি পারা যাবে ভাইয়া? তোমরা একটু কমেন্টে জানাও তো, ফেসবুকে যারা আসো, পারা যাবে? ইয়েস। দেখি এখানে একটু কমেন্ট করো সবাই, দেখি আমার এখানে যে কয়জন আছো পারা যাবে কিনা বলো। দেখো হুবহু আগের মতো পারা যাবে কিনা কমেন্ট করো, কমেন্ট করো। আমি একটু দেখতে চাই যারা আছো এখানে আমার ইয়েতে, এখানে গুগল মিটে যারা আছো, সাহস দাও, সাহস দাও। (1 - x 1 - x আর হচ্ছে 2x). ওকে ওকে ওকে, ট্রাই করবো ভাইয়া, ট্রাই করার কিছু নেই, এটা পারতে হবে ভাইয়া, পারবা পারবা, আশা করি পারবা, আলবত পারবো। এই তো সুন্দর। আচ্ছা, বলছে কে পড়াইছে বুঝতে হবে না। আহারে, থ্যাংক ইউ। আমি একদম একদম সুন্দর হয়ে যাইতেছি, পামে ফুইলা। তারপর আর এই যে কাজী নাবিলা, হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, ও সেরা সেরা। তাহলে এটা HW থাকবে। সো যাদের ইচ্ছা আছে তারা এটা করে গ্রুপে পোস্ট করতে পারো। হ্যাঁ, গ্রুপে পোস্ট করতে পারো, আমি হচ্ছে অ্যাপ্রুভ করে দিব, সবাই দেখুক। হ্যাঁ, সবাই দেখুক। তো এটা আশা করি পারবো। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, আর ক্লাস নিব না, আজকে হচ্ছে শেষ।